বাসায় ফিরতে আজকে ঈশান এরকম একটা পরিস্থিতির সম্মুখীন হবে সেটা কখনো ভাবতেও পারেনি। বাসার সদর দরজা দিয়ে বাসায় প্রবেশ করতেই বুঝতে পারল ডাইনিংয়ে কিছু অচেনা লোকজন বসে আছে। লোকগুলোর সামনে আবার বসে আছে ইশরাত আপু। এমন কিছু দেখে ঈশান বুঝতে পারছে এরা পাত্রপক্ষ, আর ইশরাত আজকে দেখতে এসেছে। বাসার সবাই সবটা অবগত থাকার পরও মেয়েটাকে কিনা শেষ পর্যন্ত পাত্রপক্ষের সামনে বসানো হলো। ঈশান ফ্যাল ফ্যাল করে কিছুক্ষণ শূন্য দৃষ্টি নিয়ে মেয়েটার দিকে তাকিয়ে রইল। ঈশান যেন এই বাসাতে অচেনা কেউ, তাই হয়তো মেয়েটা একবারের জন্য ওর দিকে ফিরল না। অন্যদিকে আব্বু আম্মু ভয়ে ভয়ে ওর দিকে তাকিয়ে রইল। এই বুঝি ঈশান সবার সামনে সিন ক্রিয়েট করে বসে। তার একমাত্র কারণ হচ্ছে ঈশান সেই ছোটবেলা থেকেই ইশরাতকে চোখে হারায়। ছেলেটা বোঝার বয়স হবার পর থেকেই বলে যাচ্ছে ওকে ভালোবাসে আর ইশরাতকে বিয়ে করবে। মজার ছলেই হোক আর যেমন করেই হোক, ঈশান সবসময় এটা বাসার সবাইকে বোঝানোর চেষ্টা করেছে। আব্বু আম্মু চাচু চাচি আম্মু এমনকি ইশরাতও বিষয়টা জানে। তাহলে কি করে পারল মেয়েটাকে পাত্রপক্ষের সামনে বসাতে? আর ইশরাতই বা কেমন করে এমনটা করতে পারলো? সবাইকে আজকে ঈশানের অচেনা মনে হচ্ছে, না হলে একবারও ওর কথাটা কেউ ভাবলো না। ঈশান ইশরাতের মুখের দিকে চেয়ে রইল। মেয়েটা একবারের জন্য ওর দিকে ফিরল না। এসে থেকে দেখছে সামনের দিকে তাকিয়ে আছে, সামনে থাকা ছেলেটার দিকে তাকিয়ে আছে হয়তো। এক মুহূর্তের জন্য ঈশানের মনে হতে লাগলো তাহলে কি ইশরাত আপু ছেলেটাকে পছন্দ করেছে, তাই ওর কথা একবারও ভাবেনি। মাথায় হাজারটা প্রশ্নের ভিড়। ঈশান আর সেখানে দাঁড়ালো না, দ্রুত পায়ে হেঁটে রুমে চলে গেল। তারপর রুমের দরজাটা সজোরে লাগিয়ে দিতেই বিকট শব্দ। আইকিউ সোশ্যালে এবার আসছে নতুন এক ঢেউ। শুধু লাইক শেয়ারে আটকে নেই আর কেউ। খালি হাতে ফেরার দিন শেষ হতে চলল। আপনার ফোনেই উপার্জনের নতুন দুয়ার খুলল। মনিটাইজেশন আসছে, সাথে রিওয়ার্ডের মেলা। প্রস্তুত থাকুন সবাই, এবার জমবে আসল খেলা। হলো নিচে থাকা সবাই সেদিকে কান পাতল। এবার ঈশানের আব্বু তাড়াহুড়ো করে সেখান থেকে উঠে ঈশানের রুমের দিকে আসলো। ছেলেটা ততক্ষণে হাতের কাছে যা পাচ্ছিল তাই ছুঁড়ে ফেলে দিচ্ছিল। এবার আম্মু এসে ঈশানকে ডাকাডাকি করতে লাগলো। ঈশান আব্বু, কি হয়েছে? দরজা খোলো। এরকম পাগলামি করছো কেন বলো আমাকে। ঈশান কোনো কথা বলল না। বেড সাইড টি টেবিলের উপর থাকা ফুলদানিটা নিয়ে ফ্লোরে আছাড় মারতেই এবার নিচে থাকা আব্বু বিষয়টা বুঝতে পেরে সেও উপরের রুমে আসলো। ঈশানকে শত ডাকাডাকি করেও যখন দরজা খুলল না, তখন আম্মু গিয়ে রুম থেকে ডুপ্লিকেট চাবিটা এনে রুমে দরজা খুলে ভিতরে ঢুকতেই দেখলো সব কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে। আর আব্বু দৌড়ে এসে ঈশানকে আটকে দিতে গেলেই ও বলতে লাগলো, সব কিছু চোখের সামনে থেকে দেখার পরও তোমাদের কি করে সাহস হলো ইশরাত আপুকে অন্য ছেলের সামনে বসানোর? তোমাদের কি আমার কথাটা একবারও মনে পড়েনি, নাকি সবাই সবটা ভুলে গেছো? ঈশান বাসাভর্তি মেহমান, তার উপর আবার পাত্রপক্ষ ইশরাতকে দেখতে এসেছি। এমন একটা সময় কোন সাহসে তুমি সিক্রেট করছো? দিন দিন তুমি বেয়াদব হয়ে যাচ্ছ। হ্যাঁ, আমি বেয়াদব। তোমরা আমার কোনো কথা রাখোনি। আমি ইশরাতকে পছন্দ করি, কতটা ভালোবাসি সেটাও জানার পরও কি করে পারলে ওকে অন্য ছেলের সামনে বউ সাজিয়ে বসাতে? তোমাদের কি একটাবার মনে হলো না আমি কষ্ট পাবো ওকে অন্য কোথাও বিয়ে দেওয়ার চেষ্টা করলে? আর ইশরাত আপু কি করে পারলো আমার ভালোবাসাটাকে উপেক্ষা করতে? আপু একটাবার ভাবেনি ও যদি অন্য কারো হয়ে যায় তাহলে এই পাগলটার কি হবে? তাহলে আমাকে এত কেয়ার করতো, সবসময় এত কাছে রাখতো কি আজকের এই দিনটা দেখার জন্যই? এই জন্যই কি আমাকে এতদিন ধরে আশ্বাস দিয়েছে? আশ্বাস দিয়েছে মানে? ইশরাত তোমাকে কখনো বলেছে ও তোমাকে ভালোবাসে? না, বলেনি। কিন্তু তার মানে এই না যে সব কথা মুখে বলে দিতে হবে। তাহলে এত কেয়ারিং, এত আদর, এত ভালোবাসা কিসের জন্য দেখাতো? এগুলো কি লোক দেখানোর জন্য ছিল? তাহলে আমাকে আগেই বলে দিত, আমি আমি ওর থেকে দূরে সরে থাকতাম। আজকের এই দিনের জন্য কি আমাকে এতদিন ধরে একটু একটু করে ভালোবাসতে শিখিয়েছে? সত্যি কি এটাই ছিল যে এতদিন ও আমার সাথে নাটক করেছে? তাতে যেন আমার পাগলামিটা অন্তত বন্ধ থাকে। খুব বেশি কি দরকার ছিল এমন একটা নাটক করে আমাকে ওর প্রতি দুর্বল করার? আগেই বলে দিতে পারতো
আমাকে ভালোবাসে না, তাহলে কি আমি জোর করতাম আমাকে ভালোবাসতে? এখন কি করে থাকবো আমি? তোমরা কি একটাবার ভাবতে পারলে না ইশরাতকে ছাড়া থাকাটা আমার পক্ষে কল্পনা করাও সম্ভব না? ঈশান, আমার কথা শোনো। হাব্বু, তুমি জেদ করো না, যা বলার পরে বলো। পাশাবর্তী মেহমানরা চলে যাক, তারপর না হয়। আমার কথা তোমাদের একবারও কানে যাচ্ছে না? তোমরা মেহমানের কথা ভেবে আমাকে ধমকাচ্ছ? আমাকে চুপ করে দিলেই সবটা শেষ হয়ে যাবে? তোমরা কি ভেবেছো আমি শেষ দেখে ছাড়বো? আব্বু, তুমি ইশরাতের থেকে জুনিয়র, তুমি এটা বুঝতে পারছো না? ওর সাথে তোমার সম্পর্ক কখনো সম্ভব না, এটা কেউই মেনে নেবে না। কেন সম্ভব না? আমি ওকে কতটুকু ভালোবাসি চাচি আম্মু, চাচু কি জানতো না? তাহলে কি করে পারলো তোমরা আমাকে সবটা জেনেও কষ্ট দিতে? একটাবার তোমাদের বিবেকে বাধ্য না এসব করতে? ভুলেও কি মনে হলো না ওর বিয়েটা অন্য কোথাও ঠিক করলে আমি কতটা কষ্ট পাবো? ঈশান, আমার কথা শোনো। আমি আর তোমাদের কোনো কথা শুনতে চাই না। তোমাদের সব কথা শুনেছি। তোমাদের কথা শুনতে শুনতেই আজকে এই পর্যন্ত। তোমরা যখন যা বলেছো, যেটা বলেছো সেটাই শুনেছি। যতবার বলেছো ওকে পেতে হলে আমাকে পাগলামিটা থামাতে হবে, আমি ততবার নিজের থেকে চুপ হয়ে গিয়েছিলাম, কখনো কিচ্ছু বলিনি। শেষে তোমরা আমাকে এতদিন চুপ করে রেখে শেষে ওর বিয়েটাই অন্য কোথাও দিচ্ছ। এর শেষ আমি দেখে ছাড়বো। তোমরা কি করে আমাকে আটকাও, আরও কি করে অন্য কোথাও বিয়ে করে সেটাও আমি দেখে নেব। ছেলের কথাতে আব্বু আম্মু আগাম বিপদের আভাস পেলেও কিছু বলতে পারল না। এই পাগল ছেলে এখন কি অনাচার করবে ভাবতেই পারছে না। ওনাদের ধারণা ভুল করে দিয়ে ঈশান বাইরে গেল না, তবে ওয়াশরুমে গিয়ে দরজাটা লাগিয়ে দিল। ছেলেটা কিছুক্ষণের জন্য ভিজল। আব্বু আম্মু অনেক ডাকাডাকি করেও ওকে বাইরে আনতে পারল না। আব্বু আম্মু বেরিয়ে যেতেই ঈশান রুমে আসে। অন্যদিকে কি কথা হচ্ছে কিংবা কি হয়েছে ঈশান কিছুই জানে না। ছেলেটা বাহিরে আসলো। ইশরাত রুমের দিকে যেতে নিলে তখন দেখে ছেলেটা রুম থেকে বের হচ্ছে। ঈশান আর এক মুহূর্ত দেরি না করে ইশরাতের একটা হাত ধরলো। অবাক চোখে মেয়েটা ওর দিকে তাকালো। সবাই ঈশানের সাথে যেন এমন বিহেভ করছে, তাতে কেউ এসব জানতোই না। ঈশান ইশরাতকে টানতে টানতে ওর রুমের দিকে নিয়ে যেতে লাগলো। ইশরাত তখন ওর হাতটা ছাড়ানোর চেষ্টা করে বলল, ঈশান, এরকম কেন করছিস আমার সাথে? হাত ছাড় আমার, আমি তোর বড় হবো। তুই আমার সাথে এরকম মিসবিহেভ করতে পারিস না। আমি এসব আব্বুকে বলতে বাধ্য হব। ঈশান কোনো কথা শুনল না। ইশরাতকে টানতে টানতে রুমে এনে দরজাটা লাগিয়ে দিল। ঈশানের এমন লাল হয়ে থাকা চোখগুলো দেখে ইশরাত ভয় পেয়ে গেল, কারণ মেয়েটা ঈশানের রাগ সম্পর্কে জানে। ঈশান ওর থেকে বয়সে জুনিয়র হলেও ছেলেটা যেন একদম রাগের জন্যেই জন্মেছে। এবার ঈশান ইশরাতের দিকে রাগী চোখে তাকিয়ে কড়া কণ্ঠে বলতে লাগলো, আর কি করতে বাকি রেখেছ? তোমার কি একটু বিবেকে বাধ্য না ওই ছেলেটার সামনে গিয়ে বসতে? তুমি অন্য কারো হওয়ার চেষ্টা করলে, অন্য কাউকে ভালোবাসলে কিংবা বিয়েতে মতামত দিলে তাতে আমি কতটা কষ্ট পাবো? তোমার কি করে সাহস হলো অন্য কারো সামনে গিয়ে বসার? ইশরাত যেন ঈশানের কথাতে অবাক হয়ে গেল। ইশরাত এমন একটা ভান করলো যেন কিছুই জানে না। কি হলো, চুপ করে আছো কেন বলো? আমি তোমাকে ঠিক কতটুকু ভালোবাসি সেটা তুমি জানতে না? এত কাছে থাকার পরও তোমাকে সবটা মুখে বলে দিতে হবে? তুমি তো এইটুকু বুঝতে পারতে যে আমি তোমাকে পছন্দ করি, তাহলে কেন এরকম একটা কাজ করলে? কি করে সাহস হলো তোমার অন্য কারো সামনে বসার? তুমি একটাবার আমার কথা ভাবলে না? আজব, তুই আমাকে ভালোবাসিস সেটা বলেছিস কখনো? আমি ভালোবাসি সেটা বলেছি? কখনো তো বলিনি। তাছাড়া তুই আমার চাচাতো ভাই। এমন করে কথা বলছিস যেন মনে হচ্ছে আমি তোর গার্লফ্রেন্ড। এত কিছু করেও পারলাম না, এতভাবে তোমাকে বোঝানোর চেষ্টা করলাম, তারপরেও তুমি আমার আকাশ পরিমাণ ভালোবাসাটা দেখতে পেলে না। সব কথা তোমাকে মুখে বলে দিতে হতো। আজকে এই মুহূর্তে এমনভাবে কথা বলছো যেন আমাকে চিনতেই পারছো না। সবাই জানে, বাসার সবাই পর্যন্ত জানে আমি তোমাকে ঠিক কতটুকু ভালোবাসি। আর তুমি কিনা বলছো আমি তোমার চাচাতো ভাই। এখন তোমার মনে হচ্ছে তুমি আমাকে ভালোবাসো না? ওই ছেলেটাকে তোমার পছন্দ, তাই না? সত্যি করে বলো, ওই ছেলেকে তুমি আগে থাকতেই চিনতে? তুমি ওকে পছন্দ করো? ইশরাত কোনো কথা বলল না, চুপ করে রইল।
ঈশানও 2 হাত দেয়ালে চেপে ধরে বলতে লাগলো, একদম চুপ করে থাকবে না। তুমি যত চুপ করে থাকবে তত কিন্তু আমার রাগী চেহারাটাই দেখতে পাবে। আর তুমি খুব ভালো করেই জানো আমি তোমাকে কতটুকু ভালোবাসতাম, তারপরও এড়িয়ে যাওয়ার চেষ্টা করছো। ঈশান, এবার কিন্তু বাড়াবাড়ি করছিস। ছাড় আমাকে, আমার লাগছে। আমি এগুলো চাচ্চু আর আব্বুকে বলতে বাধ্য হব, বলে দিলাম। কি করবে ওরা? মারবে আমাকে, বাসা থেকে বের করে দিবে? আর তুমি যে আমাকে ভেতর থেকে ভেঙে চুরে দিয়েছো সেটা কি একবার বুঝতে পারলে না? একটা বার কি তোমার মনে হলো না তুমি অন্য কোথাও বিয়েতে রাজি হলে আমি কতটা কষ্ট পাবো? ঈশান, আমি তোকে ভালোবাসি না, আর ভালোবাসবই বা কী করে? তোর প্রতি ওরকম কোনো ফিলিংস আমার নেই। আমি তোকে ঠকাতে চাই না, আমি তোকে মিথ্যা বলিনি, আর কখনো আশ্বাসও দেনি আমি তোকে ভালোবাসি। ঈশানের চোখে অসহায়ত্বের ছাপ স্পষ্ট ফুটে উঠল। ছেলেটা ইশরাতের হাত দুটো ছেড়ে দিল, তারপর ওর মুখের পাশে হাত রেখে বলল, তাহলে এতদিনের এত ভালোবাসা, এত কেয়ারিং, এগুলো কি ছিল? আমার চোখের দিকে তাকিয়ে বলো, আমার প্রতি তোমার কোনো ফিলিংস নেই? তুমি বিয়ে করে নিলে আমি কষ্ট পাবো, ভেতর থেকে শেষ হয়ে যাব। আমার কিছু হয়ে গেলে তোমার কিছু যায় আসে না। তুমি এত সহজে ওই ছেলেকে পছন্দ করে নিলে, প্রথমবার দেখেই তাকে বিয়ের জন্য রাজি হয়ে গেলে। একটাবার তোমার মাথায় আসলো না ঈশানের কি হবে? কি কি করে থাকবে ও তোমাকে ছাড়া? মেয়েটা কোনো কথা বলতে পারল না। ঈশান ওর চোখের দিকে তাকিয়ে এবার চোখ দুটো বন্ধ করে নিল। ছেলেটার চোখ থেকে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। ইশরাত সেখানেই মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। ঈশান আবারও বলতে লাগলো, আমি তোমাকে পাগলের মতো ভালোবেসেছি, আর তুমি আমাকে রাস্তার পাগল ভাবলে। দিন শেষে তোমার এত এত ভালোবাসা আমার জন্য অভিনয়ের ছিল, আর আমি সেটা বুঝতেই পারলাম না। যদি ভালো নাই বাসবে, যদি এতই তোমার সমস্যা আমি জুনিয়র বলে, তাহলে এত কাছে আসার কি দরকার ছিল? আর খুব কি বেশি প্রয়োজন ছিল আমার সাথে এরকম করার? আমাকে কষ্ট দেওয়ার জন্য এরকম একটা কাজ করবে আমি ভাবতেও পারিনি। আজকের পর থেকে আমি ভুলে যাব তোমার সাথে আমার কোনো সম্পর্ক ছিল, আর আমি তোমাকে নিয়ে অন্য কিছু ভেবেছিলাম। দিন শেষে যদি অন্য কাউকে ভালোবাসো না, তাহলে তুমি এই কষ্টটা ফিরে পাবে। তবে আমি চাই আমার সাথে যে ভালোটা তুমি করলে, তোমার সাথে যেন ঠিক সেই ভালোটাই হয়। তাতে তুমি বুঝতে পারবে আমি এখন এই মুহূর্তে ঠিক কতটা কষ্ট পেলাম। এরই মাঝে আব্বু আম্মু, চাচি আম্মু আর চাচুর ডাকাডাকি রোল পড়ে গেল বাহিরে থেকে। ঈশান অবাক হয়ে কিছুক্ষণ ইশরাতের দিকে চেয়ে রইল। আজকে এই মেয়েটাকে বড্ড অচেনা মনে হচ্ছে। ঈশান মেয়েটাকে একটা সময় ছেড়ে দিতেই ও গিয়ে দরজাটা খুলে দিল। ঈশান দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে বসে রইল। আব্বু এসে ঈশানের শার্টের কলার ধরে টানতে টানতে রুমের বাহিরে নিয়ে গেল। তারপর ওর রুমে নিয়ে গিয়ে কোমর থেকে বেল্ট খুলে ইচ্ছে মতো মারল। আব্বু রাগটা না মেটা পর্যন্ত ছেলের গায়ে আঘাত করলো। ঈশান একটা টু শব্দও করল না, তাতেও কোনো আফসোস ছিল না। কিন্তু বাসার সবাই তারও শেষে কিনা সবটা জানার পরও এমন একটা কাজ করলো। ঈশান জানে না ইশরাত কেন এরকমটা করলো, তবে এইটুকু বুঝতে পারছে যে মেয়েটা ওকে আর যাই হোক পছন্দ করে না। ইশরাত ওই ছেলেটাকে হয়তো আগে থেকেই চিনত, না হলে ওদের মাঝে সম্পর্ক ছিল। ইশরাতের বিয়েটা যে পারিবারিকভাবে হচ্ছে ঈশানের সেটা নিয়েও সন্দেহ আছে। ঈশান চুপচাপ বেডে পড়ে মার খেতে লাগলো। আব্বু 15 মিনিট যাবৎ ওকে ইচ্ছে মতো মেরেছে, তারপরেও ছেলেটা একটা কথাও বলল না। আব্বু শরীরে এতগুলো আঘাত করলো, তাতেও যেন কিছুই হলো না। আব্বু চলে যাওয়ার সময় শুধু রাগী কণ্ঠে বলতে আরম্ভ করলো, তুই যদি আমার ছেলে হয়ে থাকিস এই বিয়েতে কোনো বাধা দিবি না, না হলে আমি ভুলে যাব আমার কোনো ছেলে নেই। আম্মু অনেকক্ষণ যাবৎ ডাকাডাকি করেও আব্বুকে দরজা খোলাতে পারেনি, আর ঈশানও চেষ্টা করেনি আব্বুকে আটকানোর। ও চেয়েছে আব্বু যত পারুক আঘাত করুক। বুকের ভিতরে যে ক্ষতের আজকে সৃষ্টি হলো সেটার কাছে এই আঘাতটা যেন কিছুই নয়। আপনারা হয়তো বুঝতে পারছেন, ইশরাত আর ঈশান চাচাতো ভাই বোন। জয়েন্ট ফ্যামিলিতেই থাকায় দুজনেই ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে। ইশরাত ঈশানের থেকে 2 বছরের বড় হলেও কখনো সেটা ওদের পাশাপাশি দাঁড়ালে বোঝা যেত না। তবে ঈশান ইশরাতের প্রতি অনেক বেশি দুর্বল ছিল। ছেলেটা ওকে ভালোবাসতো,
তাই সব সময় কাছে আসার চেষ্টা করত, সব সময় আশেপাশে ঘুরঘুর করত। ইশরাত বিষয়টা জানতো। এত কেয়ারিং আর এত ভালোবাসা ইশরাতের ঈশানের প্রতি ছিল, তাতে যে কেউই বলবে ওদের মাঝে সম্পর্ক আছে। মেয়েটাও ওকে ছাড়া যেন কিছুই বুঝতো না। আর আজকে সেই মেয়েটাই কিনা অন্য কাউকে ভালোবাসে। কথাগুলো ভাবতেই বুকের ভিতরটা দুমড়ে মুচড়ে গেল। আব্বু চলে যেতেই আম্মু এসে ঈশানকে ধরে কাঁদতে শুরু করলো। ঈশান কোনো কথা বলছে না, আগের মতোই উপর হয়ে বেডে পড়ে আছে। আম্মু ওর শার্টটা জোর করে খুলে দেওয়ার চেষ্টা করলে ঈশান কোনো বাধা দিল না। পুরো শরীরে লাল ছোপ ছোপ দাগ পড়ে গেছে। ছেলের পাশে বসে আম্মু আর্তনাদ করতে লাগলো। কিছুক্ষণ বাদে আম্মু গায়ে কিছু একটা লাগিয়ে দিল। ঈশান বুঝতে পারলেও কিছু বলল না। ঈশান আর চোখে খেয়াল করলো ওর বোন রুমের এক সাইডে এসে দাঁড়িয়ে কান্না করে যাচ্ছে। তারপরও ঈশান ওকে কাছে ডাকলো না। অন্যদিন হলে কাছে ডাকতো, ছোট বোনের কান্নাকাটি দেখতে পারে না, তাই হয়তো ওকে জড়িয়ে ধরে হাজারটা চুমু দিত মাথার মধ্যে। কিন্তু পাগলিটাকে আজকে একটা বারের জন্য কাছে টানলো না। আজকে বুকের মধ্যে যে ব্যথাটা খুব বেশি হচ্ছে। একটু বাদেই ঈশান খেয়াল করলো ইশরাতের ছোট বোনটা এসেও দাঁড়িয়ে আছে। মেয়েটার বয়স 14 বা 15 হবে। পিচ্চি মেয়েটা ওর দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। ঈশান চোখ জোড়া বন্ধ করে রাখলো। তবে একটা বিষয় বেশ ভালোভাবেই খেয়াল করলো, ইশরাতের আব্বু আম্মু কিংবা ইশরাত কেউই এলো না। আব্বু এরকম একটা কাণ্ড ঘটালো, তারপর ওদের যেন তাতে কোনো ভ্রুক্ষেপই নেই। পরদিন ঘুম ভাঙতেই বুঝতে পারলো ও বেডে শুয়ে আছে। শরীরে প্রচুর পরিমাণে ব্যথা আর মাথায় কেউ জলপট্টি দিচ্ছে। আম্মু পাশেই বসে আছে। রুমের মধ্যে আর অন্য কেউ নেই। ঈশান আবারও চোখ জোড়া বন্ধ করে নিল। এবার আম্মু কান্নাকাটি করে বলতে লাগলেন, বারবার বললাম পাগলামি করো না, যেটা হয় না সেটা নিয়ে শুধু শুধু জোর জবরদস্তি করে শেষে আব্বুর হাতে মার খেলে। তোমাকে আমি কিছুতেই বোঝাতে পারি না যে তুমি আমাদের কলিজার টুকরা। তুমি আর তোমার বোন ছাড়া আমাদের কে আছে বলো? এরকম পাগলামি করলে আমরা কি করে ভালো থাকবো আব্বু? ঈশান তারপরও কোনো কথা বলল না। কথা বলার ভাষাটাই যে হারিয়ে গেছে। আম্মু ছেলের কপালে জলপট্টি দিচ্ছে আর কেঁদেই চলেছে। ঈশানের এখন শুধু মনে হচ্ছে, যেহেতু ইশরাত চায় না ওর সাথে সম্পর্কটা হোক কিংবা নিজে থেকেই সবটা অস্বীকার করেছে, তাহলে ইশরাত এই বিয়েতে রাজি। যে মেয়েটার জন্য এত কিছু, সে সবটা শেষ করে দিল। তাই ঈশান বলতে লাগলো, ঠিকই বলেছ, আমি পাগল। না না, আজকে থেকে আমি আর পাগলামি করব না। অন্তত ওই মেয়েটার বিয়ে হওয়া অবধি তো নাই। আমি বুঝে গেছি ও কি চায়। আমাকে আশ্বাস দিয়ে ভালোবাসি শিখিয়ে দূরে সরে যেতে চাইছে, তো যেতে দাও। আমি ওর বিয়ের মধ্যে কোনো বাধা হব না। তুমি যদি বলো আমি এখান থেকেও চলে যাব, তারপরে দেখো আমি আর একটা কথাও বলবো না। ঈশানের সেদিনের বলা কথাগুলো যেন অক্ষরে অক্ষরে পালন করলো। পুরো বাড়িতে বিয়ের তোড়জোড় পর্যন্ত শুরু হয়ে গেল। তারপরও একটা টুর শব্দও করলো না। ছেলেটা সকালে বাসা থেকে বের হয় আর ফিরে একদম রাতে। আর যত রাত করে ফিরবে তত তাড়াতাড়ি যেন ওর লাইফ থেকে ইশরাত নামক মাথা অধ্যায়টা মুছে যাবে। ঈশান আর ওই মেয়েটার মুখটা পর্যন্ত দেখতে চায় না, যে কিনা এত কাছে এসেছিল, ভালোবাসতে শিখিয়েছিল, আর এখন নিজেই দূরে সরে যাচ্ছে। মানুষের মনে এতটা পাথর কেন? কাউকে ভালোবাসতে না পারলে তার সাথে অন্তত ভালোবাসার অভিনয়টা করবে না। কারণ জানেন তো, প্রকৃতি সব কিছু হিসেবটা কড়াই ঘন্টায় বুঝিয়ে দেয়। কে জানে আজ যার কষ্টে হাসলেন, কাল তার হাসিতেই আপনাকে কাঁদতে হবে না? একটাবার কি অন্তত মেয়েটার ঈশানের মনের কথা বোঝা উচিত হয়নি? মনে হয়নি যে ওর বিয়ে হয়ে গেলে কিংবা ওকে এরকম অবস্থায় ফেলে রেখে গেলে ছেলেটার কী অবস্থা হবে? ছেলেটা এই কয়েকটা দিনেই পুরো এলোমেলো হয়ে গেছে। ঈশানের জায়গায় যদি কোনো মেয়ে হতো, তাহলে নির্ঘাত এতদিনে সুইসাইড করে নিত। চোখের সামনে থেকে কেউ এরকম কিছু দেখলে নিজেকে কি করে ঠিক রাখবে? আর ইশরাতই বা সবটা জেনে বুঝে কি করে করতে পারলো এমন অভিনয়টা দিনের পর দিন করতে? মেয়েটা ঈশানের এমন পাগলামি দেখেও কি বুঝতে পারেনি ঈশান ওকে ঠিক কতটা ভালোবাসে? ইশরাতের বিয়ে ঠিক হবার পর থেকে যেন পুরো চেঞ্জ হয়ে গেছে।
ঈশানের সাথে কথা বলা তো দূরে থাক, মুখোমুখি দেখা হলেও কথা বলে না। ঈশান গত কয়েকদিনে নিজের অভ্যাসবশত কাজগুলো পাল্টে ফেলেছে, আর এটার কারণ হচ্ছে একমাত্র ইশরাত। এখন আর খাবার টেবিলে একসাথে খাবার খেতে যায় না, খাবারটা রুমে খায়, কারোর সাথেও তেমন কথা বলে না। এরই মধ্যে বিয়ের আয়োজন আর আনুষ্ঠানিকতার জন্য বাসাটা সুন্দর করে সাজানো হয়েছে, কিন্তু ঈশান তাতেও কোনো প্রকার বাধা বিপত্তি ঘটায়নি। চুপচাপ শুধু সব দেখে যাচ্ছে, কিন্তু বুকের ভিতর থেকে যেসব জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে, এসব কথা না কাউকে বলতে পারছে আর না কাউকে বোঝাতে পারছে। আজকাল বন্ধুদের সাথে সারাক্ষণ আড্ডার নামে বাইরে থাকে, সকালে বের হয়ে রাত করে বাসায় ফেরে। এরই মাঝে বাসায় কি হয়েছে না হয়েছে সেটা জানার আগ্রহটাও দেখায়নি। এই দিনের ওদিনের পর ঈশান আর ইশরাতের সাথে একটা বারের জন্য কথা বলেনি, আর কিছু জানতেও চায়নি কেন মেয়েটা এরকম করলো। তবে এটুকু বুঝে গেছে যে বিয়েতে ওর মতামত আছে, আর আব্বু আম্মু চায় না যে ওদের মাঝে সম্পর্কটা হোক, কিংবা ইশরাত ওদের বাসাতেই থাকুক। সবার মতামতেই বিয়েটা হচ্ছে, আর ঈশানও চুপচাপ সবটা মেনে গেল। বিয়ের দিন ঈশান সকালে বেরিয়েছে আর সারা রাত বাহিরে ছিল। পরদিন প্রায় দুপুরের দিকে, তাও এলোমেলো অগোছালো অবস্থায়, কিছু তো একটা খেয়েছিল, যার জন্য ঢুলতে ঢুলতে বাসায় প্রবেশ করলো। সবাই ডাইনিংয়ে বসে আছে, কিন্তু একটাবারের জন্য ওর অবস্থা দেখে কেউ জিজ্ঞেস করলো না কি হয়েছে। কাল ইশরাতের বিয়ের সময় ছেলেটা ছিল না, আব্বু আম্মু কিংবা বোনের হয়তো তাতে কিছুই যায় আসেনি। ঈশান রুমে এসে বিছানায় এলোমেলো হয়ে শুয়ে পড়ল, শরীরে যেন বিন্দুমাত্র শক্তিটুকুও নেই। রুমে এসে কখন শুয়েছে কখন ঘুম ভেঙেছে ছেলেটা জানে না। বাসা থেকে আজকে ইশরাতকে আনতে যাবে সেটা ঈশানের মাথাতেও নেই। ঘুম যখন ভাঙল তখন বিকেল হয়েছে। ঈশান আবারও বাসা থেকে বেরোনোর জন্য যখন ফ্রেশ হচ্ছিল তখন বোন এসে রুমে দাঁড়িয়ে রইল। ঈশান একবার বোনের দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নিল, তারপর পার্স আর ফোন দুটো পকেটে পুরে বাইকের চাবিটা নিয়ে যখনই বেরিয়ে যেতে যাবে তখনই ঈশানের বোন বলতে লাগলো, ভাইয়া কোথায় যাচ্ছিস তুই? এই তো বন্ধুদের সাথে একটু ঘুরতে বেরোবো। কেন, তুই কিছু বলবি? না মানে আসলে আজকে ইশরাত আপুকে। ইশরাতের কথা শোনার সাথে সাথে ঈশান বোনের দিকে রাগি চোখে তাকাতেই বোনটা মাথা নিচু করে ফেলল। বোনের সাথে সিন ক্রিয়েট করে ফেলবে ভেবে নিজেকে কিছুটা স্বাভাবিক করে নিয়ে ওর কাছে এসে তারপর মুখের এক পাশে হাত রেখে কপালে একটা চুমু দিয়ে বলতে লাগলো, শোন আপু, এইসব কথা যেন তোর মুখে আর না শুনি। ভাইয়াকে যদি ভালোবেসে থাকিস আর যদি হারাতে না চাস, তাহলে এমন কারো কথা বলবি না যে বিশ্বাসঘাতকের কথাটা আমি শুনতে চাই না। এসবের মধ্যে আমাকে জড়ানোর কিংবা কোনো কথা বলার চেষ্টাও করবি না। আর যদি ভুলেও বলিস তাহলে কাল তো বাসায় ফিরেছি, আজকের পর আর বাসাতেও আসতেও দেখবি না। না মানে আসলে বলছিলাম কি, তুমি তো কয়েকদিন যাবত বাসায় খাচ্ছ না, আর সকালবেলা এসে তো কখন ঘুমিয়েছো তাই তোমাকে ডেকেও তুলিনি। আম্মু আর আমি ভাবছিলাম যে না খেয়ে আছো তাই। আমার এখন আর খিদে লাগে না রে বোন, তোদের খিদে লাগলে তোরা খেয়ে নে, আমার যখন ইচ্ছে হবে তখন আমি নিজে থেকেই খেয়ে নেব। এরই মাঝে আম্মু আসলো রুমে। কিছু বলতে যাবে তার আগেই ঈশান আম্মুর দিকে তাকালো। ছেলের এমন বেহাল দশা দেখেই আম্মু আর কিছু বলতে পারল না। অন্যদিকে ইশরাত ওর শ্বশুরবাড়ি থেকে ফিরল। মেয়েটা জামাইয়ের সাথে গাড়ি থেকে নামতেই ঈশান ততক্ষণে বাইক নিয়ে বেরিয়ে গেল। ইশরাত গাড়ি থেকে নামার সময় স্পষ্ট দেখতে পেল ঈশান বাসা থেকে বেরিয়ে গেল। ছেলেটার এমন এলোমেলো অগোছালো অবস্থা দেখেও মনে হলো এর জন্য ও দায়ী। মানুষ এমনি অন্যায় করেও যেন নিজেকে খুব বড় মনে করে। ইশরাত বাসার ভিতর এসে আম্মু আব্বুর সাথে কথা বলল, কিন্তু একটাবারও চাচি আম্মুর সাথে কথাও বলল না। অথচ বিয়ের আগে এই মেয়েটার সাথে কথা না বললে সে নিজে এসে চাচি আম্মুকে জড়িয়ে ধরে হাজারটা চুমু খেত। ঈশানের আম্মু রান্না করা হয়ে গেলে উনি খাবার সার্ভ করে দিতে রুমে চলে গেলেন। ঈশানের আব্বু আম্মু কিংবা বোন কেউই রাতে খাবার খেলো না। ইশরাতের এবারে একটু অবাক হলো, তারপর ওদের কথা জিজ্ঞেস করলো, কিন্তু ইশরাতের আম্মু তেমন কিছু বলল না। ঈশান এত সহজে হাল ছেড়ে দিবে ইশরাত সেটা ভাবেওনি।
উল্টো ভেবেছিল হয়তো ছেলেটা ওর বিয়েতে বাধা দিবে, নানাভাবে বিয়েটা ভেঙে দেওয়ার চেষ্টা করবে, হয়তোবা সিনক্রেট করবে, আরও আরও কত পাগলামি করবে। কিন্তু না, ছেলেটা সবার ধারণা পাল্টে দিয়েছে, তার কিছুই করেনি। উল্টো এতটাই চুপচাপ হয়ে গেছে ছেলেটা, সেটা কেউ কল্পনাও করতে পারেনি। ইশরাত রুমে হাজবেন্ডের সাথে বসে আছে, এরই মাঝে ওর ছোট বোন ঈশিতা আসলো। ঈশিতাকে মন খারাপ করে থাকতে দেখে এবার ইশরাত ওর বোনকে ইশারায় ডাকতেই ঈশিতা এসে ওর পাশে বসলো। ইশরাতের জামাই কি যেন একটা ফোনে দেখছিল, তখন ইশরাত জিজ্ঞেস করলো, কী রে, এরকম চুপ করে আছিস কেন? আর মুখটাকে এমন প্যাঁচার মতো করে রেখেছিস কেন? আপু চলে গেছে বলে? না, মন খারাপ করে থাকার কি আছে? আসলে বাসায় কারো মন ভালো নেই। তুমি চলে গেলে তার উপরে আবার ঈশান ভাইয়াও এমন এলোমেলো হয়ে ঘোরাফেরা করছে। চাচি আম্মু, ছোটো চাচু, সুইটি, ওরা সবাই মন খারাপ করে আছে। কেন? ওর আবার কি হবে? ও তো দিব্যি আছে, সব কিছু ঠিকঠাকই আছে। সব কিছু জেনে শুনেও তোমার কাছে মনে হচ্ছে ভাইয়া ঠিক আছে? তুমি এরকম একটা কাজ করবে সেটা আমিও ভাবতে পারিনি। তুমি তো ইশরাতের জামাইয়ের দিকে তাকিয়ে ঈশিতা কথাটা আর বলতে পারল না। ইশরাতও জামাইয়ের দিকে তাকালো, লোকটার হেলদোল নেই। তারপর আবারও ঈশানের কথা ভাবতেই মনে হলো ছেলেটা কিছু তো একটা করেছে, যার জন্য আজ এরকম অবস্থা ওর। ইশরাত আম্মুর কাছে জিজ্ঞেস করেও তেমন কিছু জানতে পারল না। বিষয়টা সবাই কেমন যেন এড়িয়ে গেল। ইশরাত বুঝতে পারল ঈশানের আব্বু আম্মু কিংবা সুইটি কেউই তেমন করে কথা বলে না। ওরা বেশ শান্ত স্বভাবের হয়ে গেছে। ইশরাতের সাথে কেউ কথাই বলল না। কয়েকটা দিন পর ইশরাত বাসা থেকে চলে গেল। তারপর কেটে গেছে প্রায় 1.5 বছর। এই 1.5 বছরে ইশরাত আর এ বাসায় আসেনি। বিজনেসের কাজের জন্য ওর হাজব্যান্ড ওকে নিয়ে বাইরেও গিয়েছিল। তারপর আবার হানিমুন, এসব মিলিয়ে আর বাসায় ফেরা হয়নি। 1.5 বছর পর যখন বাসায় আসলো, তাও সেদিন খুশির খবর নিয়ে আসলো ইশরাত। কিন্তু বাসায় যখন আসলো, দেখলো শুধু ওর ফ্যামিলিটাই আছে এই বাসাতে। বিয়ে ঠিক হবার পর থেকে ওদের এই বাসাতে যে আরও কিছু মানুষ থাকতো সেটা ইশরাত ভুলে গিয়েছিল। মেয়েটা ভেবেছিল ওদের থেকে দূরে থাকার চেষ্টা করলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। ইশরাত এসে যখনই ঈশানের পরিবারের কাউকে পেল না, তখন বিষয়টা এড়িয়েই আম্মুর সাথে কথা বলল। সবাই অনেক খুশি হয়েছে, কিন্তু ইশরাত কেন জানি অনেকক্ষণ যাবৎ কথাগুলো বলার চেষ্টা করতে পারছে না। ইশরাতের আম্মু কিছু একটা জন্য নিচে গেল, তখন ঈশিতা এসে ওর পাশে বসলো। ইশরাতকে আজকে ওর হাজবেন্ড গাড়ি দিয়ে পাঠিয়ে দিয়েছে, কিন্তু সাথে কেউ আসেনি। ইশরাত বসে রইল চুপ করে। ঈশিতা ওর দিকে তাকিয়ে একটু হাসার চেষ্টা করে তখনই রুম থেকে বের হতে যাবে ইশরাত বলতে লাগলো, কী রে, এভাবে মুখ গোমড়ো করে রেখেছিস কেন? আর ছোট চাচ্চু, চাচি, আম্মু আর সুইটি কাউকেই তো দেখছি না। কি হয়েছে? ওরা কোথায় গেছে রে? বেড়াতে গেছে নাকি? ঈশিতা কেমন করে যেন ইশরাতের দিকে তাকালো, কিন্তু কিছু বলতে গিয়েও পারল না। কিছুক্ষণ চুপ করে থেকে তারপর ইশরাত আবারও বিষয়টা যখন জিজ্ঞেস করতে যাবে, তখন ঈশিতা বলতে লাগলো, মানুষকে কষ্ট দিতে না বেশি কিছু লাগে না, তার বিশ্বাসটা ভেঙে দিলেই হয়। যেমন তুমি ভেঙে দিলে, তারপরের থেকেও যেতে এলোমেলো হয়ে গেল। চাচি আম্মু, চাচু, সুইটি কেউই আমাদের সাথে তেমন কথা বলতো না। ওদের চলে যাওয়ার জন্য কি এটাই যথেষ্ট ছিল না আপু? একটাবার বলবে আমাকে? ঈশিতা চুপ করে রইল। মুখটা কেমন কালো হয়ে গেল মেয়েটার। ইশরাত ছোট বোনের কথা শুনে আর কিছু বলতে পারল না। ঈশিতা চলে যেতে গিয়েও আবারও ফিরে আসলো, বলতে লাগলো, চাচুর পরিবারের সাথে যে বিহেভটা তুমি করেছো, তাতে শুধু দুই পরিবার আলাদা হয়নি, দুই পরিবারের সম্পর্কটাও তুমি নষ্ট করে দিয়েছো। তাদের আশা আকাঙ্ক্ষা সব ভেঙে দিয়েছো। সবাই চুপ করেছিল, ভেবেছিল শেষ পর্যন্ত তুমি অন্তত বিয়েটা করবে না, আর তুমি সে নিয়ে দ্বিধায় বিয়েটা করে নিলে। ভাবলি সব কিছু তোমার মন মতো হবে। আমরা যখন যেটা চাই তখন সেটা হয় না আপু। ভেবেছিলে তুমি বিয়েটা করে নিলেই সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু আজ সেটা অনেক বড় হয়ে দাঁড়িয়েছে। এত সহজে সব কিছু এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও কি সব এত সহজেই শেষ হয়ে যায় আপু? ঈশিতা কথাগুলো বলেই ধপ করে বিছানায় বসে পড়ল। তারপর চোখ জোড়া মুছে নিয়ে আবারও বলতে শুরু করলো, তুমি সেদিন ওইরকম করে বিয়েতে রাজি হয়ে গেলে, তারপর থেকে ভাইয়া কেমন এলোমেলো হয়ে গিয়েছিল। সব সময় বাইরে কাটানো,
আর অতিরিক্ত এদিকে ওদিকে ঘোরাফেরা করাটা ওর ওর যেন কাল হয়ে দাঁড়িয়েছিল। সবাই মনে করেছিল সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে, কিন্তু তোমার বিয়ে যেদিন হয়ে গেল তারপর থেকে ভাইয়া তেমন আর বাসায় ফিরতো না। আস্তে আস্তে নেশার সাথে জড়িয়ে পড়ে, আরেকটা সময় এমন করে জড়িয়ে যায় যার জন্য মানসিক ভারসাম্য পর্যন্ত হারিয়ে ফেলে। 6 থেকে 7 মাস আগে চাচি আম্মু যখন জানতে পারে এরকম একটা কিছু হয়েছে, তখন ভাইয়াকে একটা রিহ্যাবে পাঠিয়েছিল। সেখানে 6 মাসের মতো থেকে যখন পুরোপুরি সুস্থ হয়, তারপরে কেমন যেন সবার থেকে দূরে সরে যায়। ভাইয়া রুম থেকে বের হতো না। অবশ্য ওরা এই বাড়ি থেকে অনেক আগেই বেরিয়ে গিয়েছিল। যখন থেকে ভাইয়া এরকম একটা ভারসাম্যহীন রোগীতে পরিণত হয়েছে, তখন থেকেই ওরা কেউ আর এই বাসায় থাকে না। তারপর ওরা একটা বারের জন্য কারোর সাথে কথাও বলেন, আর কাউকে দোষারোপও করেন। কোনো প্রকার কথা বলা ছাড়াই নিজেদের মতো করে এখান থেকে বেরিয়ে গেছে। আমার পরিবারের কিংবা তুমি এই বাড়িতে আসলে এসব বিষয়ে জানাজানি হবে। তোমার জামাই কিংবা তার পরিবারের কেউ এইসব বিষয় নিলে ঝামেলা করবে ভেবেই ওরা এখানে থাকেনি। অন্তত তুমি যেন তোমার শ্বশুর বাড়িতে গিয়ে ভালো থাকতে পারো, তোমার পরিবারের যেন কোনো সমস্যা না হয়, সেই জন্য ওরা এই বাড়ি থেকে 6, 7, 8 মাস আগেই চলে গেছে। আবার তোমার এখনো মনে হয় না এত বড় একটা অন্যায় করেছো? কাউকে খুব বাজেভাবে ঠকিয়ে তোমার হয়তো মনে হচ্ছে অনেক বড় মহৎ কাজ করে ফেলেছো। যদি সেটাই হয় তাহলে তোমার ভুল ধারণা। তুমি যে অন্যায়টা ওই ছেলেটার সাথে করেছো না, তার শাস্তি না তোমাকে পেতে হবে। আশা করি ওদের সম্পর্কে আর জানার চেষ্টা করবে না। যত দূর অবধি জেনেছো তত দূর অবধিই থাক। আমাদের সম্পর্ক নষ্ট হয়ে গেছে তোমার বিয়ের দিন থেকে, যখন থেকে বিয়েটা শুরু হয়েছে। আর কথা চলি তবে থেকেই ওর পরিবারের কেউই আর আমাদের সাথে কথা বলে না। এসব না জানলেও বিয়ের আগ অবধি তো সবটাই জানতে। আর আজকে এসে এমন করে বলছো যেন তুমি সবটা জানার পরে গিয়ে একেবারে সব সমস্যার সমাধান করে দেবে। সমস্যার সৃষ্টিটা তুমিই করেছো, আর যেটা করেছো না সেটার সমাধান আর কখনোই হবে না। তবে একটা কথা, যেখানেই থাকো ভালো থাকার চেষ্টা করো। এসব বিষয় আর না করানোর চেষ্টা করো না। আব্বু আম্মু যেমন ওদের বিষয়ে কথা বলে না, সবটা ভুলে গেছে, তেমনি তুমিও ভুলে যাও। আমাদের সাথে ওদের আর কোনো যোগাযোগ নেই, হয়নি। ওরা বাসা থেকে যাবার পর আর নিজেরাও আমাদের ডিস্টার্ব করে। জানি না এখন কোথায় আছে আর কিভাবে আছে। ঈশিতার মুখে এত কথা শোনার পর ইশরাত আর কোনো কথা বলতে পারল না। মেয়েটা পুরো পরিবারটার সাথে কত বড় অন্যায় করেছে আজকে হয়তো কিছুটা হলেও বুঝতে পারছে। ইশরাতের মনটা কেমন খারাপ হয়ে গেল। চোখের আড়ালে যে এত কিছু হয়ে যাবে আর পুরো পরিবারটাই এরকম একটা ধ্বংসস্তূপের মতো আবর্জনায় পরিণত হবে, সেটা ইশরাত কখনো কল্পনাও করতে পারেনি। দুপুরের খাবার জন্য আম্মু ডেকে গেল। ইশরাতের হাজবেন্ড সন্ধ্যায় আসলো, কিন্তু ইশরাত কীরকম মন খারাপ করে থাকতে দেখে বিষয়টা জিজ্ঞেস করতেও কিছু জানতে পারল না। ইশরাত বাসা থেকে চলে যেতেই ঈশিতার রুমের দিকে যাচ্ছিল, তখন আম্মু ওকে ডেকে সোফায় এনে বসালো আর ইশরাতের এরকম মন খারাপ দেখে জিজ্ঞেস করলো, কি হয়েছিল বলতো, যার জন্য মেয়েটা আসলো হাসি খুশি ভাবে আর বাসা থেকে গেলেও একদম মুখটা কালো করে রেখে? তুই ওকে নিশ্চয়ই কিছু বলেছিস, তাই না? না, আমি কি বলবো? যেটা জানতে চেয়েছে শুধু সেটাই বলেছে। কি জানতে চেয়েছি আর তুই কি বলেছিস? আবু চাচ্চুর কথা জানতে চেয়েছিল, সেটাই বলেছি। বারবার জিজ্ঞেস করছিল বলেই বললাম। শুধু এগুলো বলিসনি, আর কি কি বলেছিস সেটা বল। আর কত লুকাবে ওর থেকে এসব? আপু যে অন্যায় করেছে আর আমরা যে পরিমাণে অন্যায় ওদের পরিবারের সাথে করেছি, তাতে কি এগুলো এখনো লুকানোটা ঠিক? একটা বার কি তোমার মনে হচ্ছে না যে আমরা ওদের সাথে অন্যায় করেছি? এত কিছুর পরেও চুপ থাকলে সেটা কি অন্যায় নয় বলো? আপু যেটা করেছি সেটার সমাধান আর কখনোই হবে না। তবে তোমার মেয়ে যে কাজটা ওদের সাথে করেছে না, এর জন্য উপরওয়ালা ওকে কষ্ট না দেয় সেটাই দোয়া করো। একটা মানুষকে ভালোবাসতে শিখিয়ে তাকে আশ্বাস দিয়ে এরকম করে দূরে সরে যাওয়াটা কি অন্যায় নয়? তোমার মেয়ে যে অন্যায় করেছে তার জন্য শাস্তিটা না ওকে না পেতে হয়, সেটারই দোয়া করো, বুঝলে? নাহলে কষ্টটা ঠিক কেমন সেটা বুঝতে পারবে। এবার আম্মুও মাথা নিচু করে নিল। তখন ঈশিতা বলতে লাগলো, একমাত্র তোমার এই মেয়ের জন্য পুরো 2টা পরিবার আলাদা হয়ে গেছে। ওরা কখনো বলেছিল তোমার মেয়েকে ওদের ছেলের বউ করে নিবে, কিন্তু তোমরাই ওদের সাথে কথা বলা কেমন কমিয়ে দিলে। ওরা বুঝতে পারলো তোমরা ওদের
বোঝা মনে করছো। তাই ওরা কেউ আর জোর করে কথা বাড়ায়নি আমাদের সাথে। আর শেষ কয়েকটা মাসে কি হয়েছিল, তোমরা ওদের ছেলের এই অবস্থা দেখে আরও দূরে সরে গেলে। একটা বাড়ির জন্য ওদের হেল্প করা তো দূরে থাক, ওদের সাথে কথাও বলতে না। তাহলে কি করবে ওরা? এই বাসা থেকে যাবে না তো কি এখানে থেকে তোমাদের এমন মুখ ঘুরিয়ে রাখাটা দেখবে? ওই বাসাটা তোমাদের একার নয়, দাদু আর দিদা সবার নামেই করে দিয়েছিল, তাতে সবাই একসাথে থাকতে পারে। আর তোমার মেয়েটা কি করেছে? সবাইকে আলাদা করে দিল। তোমরা যদি এখনও ভেবে থাকো উপরওয়ালা এই সব কিছু ছেড়ে দিয়েছে, তিনি আর এসবের জন্য কোনো হিসাব নেবেন না, তাহলে তোমরাও অপর মতো ভুল করছো। তোমার মেয়ে অন্যায়টা করেছে যে পার পেয়ে যাবে এমনটা নয়, এর জন্য ওকে অনেক বেশি পস্তাতে হবে, আমি বলে রাখলাম। ঈশিতা কথাগুলো বলেই সেখানে থাকতে পারল না। পিচি মেয়েটার শরীরটা কেমন যেন গায়ে কাটা দিয়ে উঠছে। যতবারও ঈশানের কথা বলছে ততবারই এমনটা হয়েছে। মেয়েটা আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না, দৌড়ে রুমে চলে আসলো। দরজাটা লাগিয়ে দিয়ে বালিশে মুখ গুজে কেঁদে উঠল। অন্যদিকে ঈশান ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। এরই মাঝখানে সুইটি এসে ওর দিকে চায়ের একটা মগ এগিয়ে দিয়ে বলতে লাগলো, ভাইয়া তোমার নাকি মাথা ধরেছে, এই চাটা খেয়ে নাও, তাহলেই দেখবে ভালো লাগবে। ঈশান একবার সুইটির দিকে তাকিয়ে ওর হাত থেকে চায়ের কাপটা নিতে লাগলো। সুইটি গিয়ে দোলনায় বসতে ঈশানও গিয়ে পাশে বসে পড়ল। আজকাল ছেলেটা আর এত বেশি কথা বলে না, আগের মতো আর বন্ধুদের সাথেও ঘোরাফেরা করে না। এই ছোটোখাটো একটা জব করছে, সেখান থেকে মোটামুটি একটা ইনকাম তো হচ্ছে, তবে এখন আর একা থাকতে হয় না। কাজের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখতেই কেমন যেন সময় কেটে যায়। আজকে ছুটির দিন, তাই বাসাতেই ছিল, কিন্তু সন্ধ্যার দিকে কেমন মাথাটা ধরেছিল বলে আম্মুকে বিষয়টা বললে আম্মু চা পাঠালো। ঈশান চায়ের মগে চুমুক দিচ্ছে আর কিছু একটা ভাবছে। বোনটা কাঁধের উপর হাত রেখে বলতে লাগলো, ভাইয়া কি এত ভাবছো বলো তো? কয়েকদিন যাবতই দেখছি এমন চিন্তা করছো, কি এত চিন্তা করো বলো তো? না, ভাবছি যে তুই অনেক বড় হয়ে গেছিস, কিছুদিনের মধ্যে তোর জন্য একটা পাত্র খুঁজতে হবে, আর বিয়ে দিয়ে তোকে বিদায় করলে আমার শান্তি হবে। এসব বললে তো শুনবো না, আমাকে তাড়ানোর ধান্দা তাই না? আগে আমি আমার ভাইয়ার বউ দেখব, তাকে ভাবি রাখবো, ভাবির করে ফুটফুটে একটা পুচকে আসবে, তার সাথে খেলা করব, তবেই না এখান থেকে যাব। তার আগে আমি এখান থেকে যাচ্ছি না ভাইয়া। পাগলি বোন, সব বড় ভাইদের ইচ্ছা থাকে তার বোনকে একটা ভালো আর যোগ্য ছেলের সাথে বিয়ে দেবে, আর কলিজার টুকরা বোনটা তার সাথে ভালো আছে দেখার পরেই না বিয়ে করবে। সেটা বললে তো শুনবো না, তোমার বয়স হয়েছে, আব্বু মোর কতদিন এভাবে থাকবে? তাদের কি ইচ্ছে করে না ছেলে বউর মুখ দেখতে, নাতি নাতির সাথে খেলা করতে? প্লিজ ভাইয়া বিয়েটা করে নাও না, আর কতদিন একা থাকবে? এইসব কথা ছাড়া অন্য কিছু বলা যায় না আপু, যা ইচ্ছে তাই বলো, সবই করব, তারপরও এই বিয়ের কথাটা না বললে হয় না? কেন হবে? ছেলের বইয়ের মুখ দেখতে চাওয়াটা কি আমাদের জন্য অন্যায়? আম্মু ব্যালকনির দরজার সামনে এসে কথাগুলো বলতেই ঈশান চুপচাপ রুমে চলে আসে। এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেই কি সব কিছু এড়িয়ে যাওয়া যায় আব্বু? তোমাকে বিয়েটা করতেই হবে। সামান্য একটা ঝামেলার জন্য এরকম করে নিজেকে কষ্ট দেওয়ার কোনো মানেই হয় না। আম্মু, আমি নিজেকে কষ্ট দিচ্ছি না, একটু গুছিয়ে নিচ্ছি, তারপর না হয় অন্য কথা ভাববো। ঈশান ফোনটা হাতে নিয়েই কথাগুলো বলল। আম্মু হাজারটা কথা বলেছে। আসলে ও বাসা থেকে আসার পর থেকে ওরা ঢাকার বাহিরের দিকে একটা বাসা নিয়েছে। এখন যেখানেই থাকে সেই বাসাটা আগের মতো এত বড় না হলেও নিজেরা যতটুকু উপার্জন করে তা দিয়েই এই ছোট্ট বাসাতে 4 জনের হয়ে যায়। আর ঈশান সুস্থ হবার পর থেকেই আব্বু অনেক আফসোস করছিল, তাই ঈশান একটা জব নিয়েছে, আর জবটা বেশ ভালোই, প্রাইভেট কোম্পানিতে হলেও ঈশান নিজের মতো করেই কাজ করে চলেছে। আর আগের মতো বাজে আড্ডা কিংবা বন্ধুদের সাথে সময় কাটায় না। এখন অফিস থেকে বাড়ি আর বাড়ি থেকে অফিস, এমন করেই কাটছে দিনগুলো। ছেলেটা আগের মতো আর উশৃঙ্খল বা কোনো হাসি খুশি আর হাজারটা কথা বলে না। আব্বু আম্মু গত কয়েকদিন যাবৎ বিয়ের কথা বলে যাচ্ছে। ঈশানও আগের থেকে অনেকটাই স্বাভাবিক হয়েছে, তাই আব্বু আম্মু ঠিক করেছে ছেলের বিয়েটা দেওয়ার। আর ঈশান ঠিক করেছে বোনের বিয়েটা না দিয়ে নিজে বিয়ে করার চিন্তাও করবে না।
অন্যদিকে সেদিনের ঈশিতার কথাগুলো বলার পর থেকে ঈশিতার আব্বু আম্মু এই বিষয়টা নিয়ে ভাবলো। আর সেদিন যখন ঈশিতার কাছ থেকে আম্মু এসব কথা শুনেছে, তারপর সেটা ওর আব্বুকে বলেছে। আম্মু এসব কথা কান্নাকাটি করে ওর আব্বুকে বলেছে ওরা ঈশানের পুরো পরিবারটাকে কিভাবে ভেঙে দিয়েছে। তখন থেকেই ঈশিতার আব্বু মন খারাপ করে বসে আছেন। ছোট ভাইয়ের সাথে উনি কত বড় একটা অন্যায় করেছেন, তারপরও বিন্দুমাত্র কথা পর্যন্ত বলেনি ওদের সাথে। তারপর থেকেই ভদ্রলোকের কেমন যেন একটা অপরাধবোধ কাজ করছিল। কয়েকটা দিন ঈশিতার আব্বু ভেবে তারপর ঈশানের আব্বুকে কল করে। রাতে ঈশানের আব্বু কিছু একটা দেখছিল। এরই মাঝখানে আম্মু ফোনটা নিয়ে এসে বলতে লাগলো, শোনো, তোমার ভাই কল করেছে, তোমার সাথে নাকি কি জরুরি কথা বলবে। আব্বু একটু অবাক হলো, কারণ গত কয়েক মাসে ওনাদের খোঁজ খবর নেওয়ার চেষ্টাও করেনি ভদ্রলোক। আজকে আবার কি এমন হলো যার জন্য যোগাযোগ করার চেষ্টা করছে। আব্বু অবাক হলেও ফোনটা নিয়ে কানে ধরতে ওপাশ থেকে ঈশিতার আব্বু বলতে লাগলো, ভাই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন ভাইজান? ঈশানের আব্বু কথাটা বলতেই ঈশিতার আব্বু কান্না করে ফেলল। ভদ্রলোক কাঁদতে কাঁদতে নিজের অপরাধবোধ কথাগুলো বলল। সব শোনার পরও ঈশানের আব্বু চুপ করে রইল। ভদ্রলোকের কান্নাকাটি দেখে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, ভাইজান, যেটা হয়েছে সেটা ভুলে যান। উপরওয়ালার এরকম ইচ্ছা ছিল, তাই এমন হয়েছে। এসবের জন্য কান্নাকাটি করে আর কি হবে? এইগুলো নিয়ে এখন না ভাবলেই ভালো হয়। ভাইরে, একটা অপরাধবোধ আমাকে ভেতর থেকে কুড়ে করে খাচ্ছে। আমি এত বড় অপরাধ নিয়ে বাঁচতে পারবো না। আমি সিদ্ধান্ত নিয়েছি, যদি এখন থেকে থাকতে হয় আমরা সবাই একসাথে থাকবো। না ভাইজান, এটা কখনোই সম্ভব না। আমার ছেলে মেয়ে রাজি হবে না। তাছাড়া এখানে আমরা বেশ ভালোই আছি, জায়গাটা বেশ ভালো। এখানে থেকে গেলে আবার এরকম জায়গা পাবো কিনা কখনো ঠিক নেই। তাই এখান থেকে কোথাও যেতে চাইছি না আমরা। সব কিছু কি চাইলেই ঠিক হয় ভাইজান? এমন কিছু ভুল থাকে যেগুলো ঠিক করা সম্ভব নয়। তাই এইসব নিয়ে আর কথা না বলাই ভালো। ঈশানের আব্বু সেদিনের ঘটনার পর থেকে তার ভাইয়ের সাথে কথা বলা কিংবা যোগাযোগের বন্ধ করে দেয়। কিন্তু ঈশিতার আব্বু নাছোড়বান্দা ওর আম্মুকে নিয়ে এসে বাসায় যাওয়ার জন্য বেশি জোর করলো। ঈশিতার আব্বু আম্মু এসে ওদের বাসায় যাওয়া আসার জন্য বলে, কিন্তু জোর করে নিতে পারছে না। ঈশিতার আব্বু ঈশানের আব্বুর হাতে পায়ে ধরতে গেলে সেদিন ঈশানের আব্বু ওনাদের আটকে দেয়। ঈশিতার আব্বু বলে উনি নাকি বুঝতে পারেননি। অনেক রিকোয়েস্ট করার পর তখন আব্বু যেতে রাজি হয়। কিন্তু ছেলেকে রাজি করাবে কী করে? চাচু আর চাচি আম্মু ঈশানকে রাজি করানোর দায়িত্ব নিয়েছে, কিন্তু ঈশান ওদের সাথে কোনো কথা বলবে না ভেবে ঈশানের আব্বু বলেছে ওকে রাজি করাতে পারলে তবেই ওরা ওই বাসায় ফিরে যাবে। ঈশিতার আব্বু তার ভাইকে রাজি করানোর পর থেকে প্রায়ই ওদের বাসায় আসে। লোকটা ছুটির দিনে এসে ঈশানকে বিষয়টা বললে তখন ঈশান আব্বু আম্মুর মুখের দিকে তাকিয়েছিল। ঈশান চুপ করেছিল, তাই আব্বু বলতে লাগলেন, দেখো আব্বু, মানুষ মাত্রই ভুল। তাছাড়া ওরা যে ভুল করেছে সেটা এখন শুধরে নিতে চাইছে। তুমি অন্তত ওদের ভুলটা শুধরানোর একটা সুযোগ দিতে পারো। তাই বলছিলাম কি, চলো আমরা ওই বাসায়। আমি তো কারো ভুল দেখতে পাচ্ছি না তা আব্বু। ভুল ওনারা করেনি, ভুল করেছিলাম আমি, তাই সেটা শুধরে নিয়েছি। তোমরা চাইলে একসাথে থাকতে পারো, কিন্তু আমি আর ওই বাসায় ফিরে যাচ্ছি না। আব্বু, তোমরা আমাকে এখানে একলা থাকতে দাও। এই মুহূর্তে এখান থেকে যাওয়া আমার পক্ষে সম্ভব না। আমার অফিসটাও দূরে হয়ে যাবে। আমি চাইছি না এখান থেকে বাসাটা ছেড়ে দিয়ে অন্য কোথাও যেতে। আমি আমার সব ভুল শুধরে নিব। কেন যাবি না? ওইটা তো তোরই বাসা, ওখানে গেলে হয়তো। না, আমার কোনো বাসা নেই। এখান থেকে যদি চলে যাই তাহলে আমার আর স্থায়ী কোনো ঠিকানা থাকবে না। তাই চাইছি না এখান থেকে যেতে। আর চাচ্ছু অনেক দয়া করেছেন আমাদের। আমি আর চাইছি না এই মুহূর্তে আপনারা আমাকে কোনো দয়া করেন। অনেক অন্যায় করেছি আমরা, তার জন্য আমাদের শাস্তি হয়েছে। আর কোনো শাস্তি আমাদের দিতে চাইবেন না দয়া করে। আমরা যে অন্যায় করেছি সেটা শুধরে নিয়েছি। এখন অন্তত আমাদেরকে আমাদের মতো করে থাকতে দিন। আপনার ভাইকে যদি নিয়ে যাওয়ার ইচ্ছা থাকে
তাহলে নিয়ে যেতে পারেন। আমি তো আব্বু আম্মুকে বাধা দিচ্ছি না, কিন্তু আমাকে অন্তত নিয়ে যাওয়ার মতো কথা বলবেন না। ঈশানের এরকম কথাতে ঈশিতার আব্বু আম্মু হতাশ হলো। ঈশান চলে যেতে নিলে তখন আব্বু বলতে লাগলেন, তোমার থেকে তোমার চাচু চাচি আম্মু এরকম কথা কিন্তু আশা করেনি। ঈশান, ওনারা অনেক আশা নিয়ে এসেছিল। এভাবে দুটো পরিবারের সম্পর্কটা কি ভেঙে যাবে? তাছাড়া ওনারা যে ভুল করেছে সেটা বুঝতে পেরেছে। তার জন্য তুমি এখন মুখ ফিরিয়ে রাখলে কি হয় বলো? তো তুমি এখন আমাকে কি করতে বলছো? তেমন কিচ্ছু না। তুমি আবার আগের মতো ওই বাসাতে আমাদের সাথে গিয়ে থাকার চেষ্টা করবে। তারপর যখন তোমার আর সুইটির বিয়ে হবে তখন না হয়। এটা কি তোমাদের সিদ্ধান্ত, নাকি তোমাদের ভাই বলেছে তাই তোমরা দুজনে মিলে সিদ্ধান্ত নিয়েছো? বাসাটা তো আর আমাদের একার নয়, তোমাদের দাদুর, আমাদের সবার নামে করে দিয়ে গেছে। কিন্তু মাঝখান থেকে এরকম একটা কারণের জন্য তোমার আব্বু রাগ করে বেরিয়ে আসলো। তারপর থেকে আমরাও তোমাদের খোঁজ খবর নেইনি, এই জন্য সম্পর্কে এরকম মরিচিকা পড়ে গিয়েছিল। এখন তুমি কি চাও দুই পরিবার আলাদা হয়ে থাকুক? আম্মু, তুমি কি চাও? তোমার আব্বুর কথার বাইরে আমি আজ অবধি যাইনি, তা বলবে সেটাই। তাহলে তোমরা সব কিছু এবেলা গুছিয়ে নাও, তারপর না হয় সন্ধ্যায় চলে যাও। ভাইয়া, তোমাকে ছাড়া আমি কোথাও যাব না, কোথাও যাব না। আমাকে কেন নিয়ে যেতে হবে? তুই বুঝতে পারছিস না আমি কেন যেতে চাইছি না ওখানে? আব্বুরে, ইসরাত তো এখন ওখানে থাকে না, তাহলে কেন তুই যাবি না? একজনের জন্য তুই পুরো দুইটা পরিবারকে আলাদা করে দিবি। আমাদের অন্যায় ছিল, তার জন্য আমরা তোর কাছে মাফ চাইছি। এমন ভাবে মুখ ফিরিয়ে রাখিস না আব্বু আমাদের থেকে, তাহলে আমরা শেষ বয়সে মরেও শান্তি পাবো না। হাজার রিকোয়েস্ট করার পর আব্বু আম্মু ঈশানকে আবার সেই বাসাতে নিয়ে গেল। কিন্তু গিয়ে আবার কেমন যেন সব কিছু এলোমেলো লাগছিল। মনে হচ্ছিল আবারও কি সেই আগের মতো করে এলোমেলো হয়ে যাবে। ঈশান আগের মতো আর কারোর সাথে কথা বলে না। ওই ঘটনার পর থেকে তো নয়, বাসায় ফিরেছে 1 মাস হয়ে গেছে। এরই মাঝখানে ঈশান কারোর সাথে কথা বলেনি। অফিসে আসা যাওয়া থেকে শুরু করে বাসায় ফেরা, এ নিয়েই জীবন চলছে। ঈশান খেয়াল করে মাঝে মধ্যে ঈশিতা ওর আশেপাশে ঘুরঘুর করে। ঈশান বুঝতে পারে না কারণটা কি। মেয়েটা কেমন যেন ওকে দেখলেই লজ্জা পায়। কথাগুলো তেমন করে আমলে নেয়নি ঈশান। প্রতি ছুটির দিনের মতোই ঈশান রুমে বসেছিল। এরই মাঝে ঈশিতা দরজার সামনে এসে কেমন ঘুরঘুর করতে লাগলো। ঈশান আর চোখে একবার দেখে বলতে লাগলো, ইস্যু, এইভাবে রুমের সামনে ঘুরঘুর করছিস কেন? কিছু বলবি তুই? ঈশানের কথাতে ঈশিতা চমকে উঠলেও তেমন কিছু বলল না। মেয়েটা মাথা নেড়ে না সুযোগ উত্তর দিলে ঈশান ওকে ইশারায় কাছে ডাকলো। ঈশিতা রুমের ভিতরে ঢুকলো, কিন্তু ওর থেকে দূরেই দাঁড়িয়ে রইল। কি হয়েছে, কিছু বলবি তুই? না, মানে আসলে বলছিলাম কি যে আম্মু আব্বু। আম্মু আব্বু কিছু বললে সেটা নিয়ে আম্মু আব্বুর সাথে কথা বলতে হয়, এরকম আমার রুমের সামনে ঘুরঘুর করতে হয়? ঈশান কথাটা বলা শেষ করতে পারল না, তার আগেই পিচ্ছি মেয়েটা ফ্যাস ফ্যাস করে কেঁদে ফেললো। ঈশান বুঝতে পারলো না ঘটনাটা কি হলো। এরই মাঝখানে সুইটির রুমে ঢুকতেই ঈশিতাকে কান্না করতে দেখে ভাইকে বলতে লাগলো, ভাইয়া, তুমি ওকে কি বলেছো যার জন্য কান্নাকাটি করছে? আমার মিষ্টি বোনটা কি তুমি কাঁদিয়ে দিলে তো? বোন, আমি ওকে কিছু বলিনি যার জন্য তোর মিষ্টি বোনটা কান্না করবে। ও আব্বু আম্মুর কথা বলেই কান্না করে দিল। তুমি বোঝো না, কিছুই বোঝো না। আমি বিয়ে করতে চাই না। আব্বু আমার বিয়েটাই দিয়ে দিবে জোর করে। আমি অন্য কোথাও বিয়ে করবোই না। তুমি আব্বু আম্মুকে একটু বলো না আমি এই মুহূর্তে বিয়ে করতে চাইছি না। ঈশিতার মুখে বিয়ের কথা শুনে ঈশান আর সুইটি কিছুক্ষণ মেয়েটার দিকে তাকিয়ে রইল। মেয়েটা একদম বাচ্চাদের মতো করে কাঁদছে, তাই ঈশান এবার ফিক করে হেসে ফেলল। কে বলেছে তোকে বিয়ে দেবে? আর বিয়ের কথা চললেই কি বিয়ে হয়ে যায় নাকি পাগলি? বিয়ে করতে চাস না তাহলে কেউ জোর করে দিতে পারবে নাকি? চাচু আর চাচি আম্মুর সাথে কথা বল। তুই এই মুহূর্তে বিয়ে করতে চাস না, পড়ালেখা করতে চাস, আর তোর পছন্দের কেউ আছে তাহলে তো হয়েই যায়। আমি সেটাই বলতে চাইছি না। আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না। আর এই মুহূর্তে আমি এই বাসা ছেড়ে কোথাও যাব না।
তোমাদের ছেড়ে আমার একটুও ভালো লাগবে না। বলতে লাগলো। মেয়েটা কেঁদেই যাচ্ছে। ঈশান বসা থেকে উঠল না। এবার সুইটি এসে ওর চোখের পানি মুছিয়ে দিয়ে ওকে একটা জায়গায় বসিয়ে দিল। তারপর গিয়ে চাচু, চাচি আব্বু আর আব্বু আম্মুকে ডেকে আনলো। সবাই আসলে এবার সুইটি বিষয়টা বলতেই আব্বু আম্মু ফিক করে হেসে দিল। আর ঈশিতার আব্বু বলল, পাগলি মেয়ে, আমরা তোমার বিয়েটা অন্য কোথাও দিচ্ছি না, তোমার বিয়েটা কোথাও হচ্ছে জানো। আমরা তো সবেমাত্র কথা বলছিলাম, তার মধ্যেই তুমি কান্নাকাটি করতে শুরু করেছো। তুমি অন্য কোথাও বিয়ে করবে না, সেটা তো আমরা জানি মামুনি। ঈশান চুপচাপ সবার কথা শুনছে। এবার ঈশিতার আম্মু বলতে লাগলো, পাগলি মেয়ে, তোমাকে আমরা আমাদের কাছে রেখে দেওয়ারই ব্যবস্থা করছি, আর তুমি কিনা সবটা না জেনেই কান্নাকাটি করতে শুরু করেছো। তুমি বিয়ে করবে না ঠিক আছে, কিন্তু আগে তো আমাদের কথাটা শুনবি। বাচ্চা মেয়ে, তাই কান্নাকাটি করে ফেলেছি। তুমি করো না মামনি, সব ঠিক হয়ে যাবে দেখো। কিচ্ছু ঠিক হবে না চাচু। তোমরা আমাকে জোর করে বিয়ে দিয়ে এই বাসা থেকে তাড়াবে না বলো? তাহলে আমি কি করব নিজেও জানি না। চাচ্ছু, ও যখন চাইছে না, তাহলে খামাখা ওর বিয়েটা জোর করে অন্য কথা দেওয়ার দরকার নেই, এতে হিতের বিপরীত হবে। আরে আমাদের কথা তো শুনবে। আমরা ইস্তিহার বিয়েটা অন্য কোথাও দিচ্ছি না, আমার মামুনির বিয়েটা তোর সাথেই হবে। তোমার আব্বু আর আমি ঠিক করে রাখছি, বাসার মেয়েকে আমরা বাসাতে রেখে দিব। ঈশান একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলতে লাগলো। ঈশিতার আব্বুর এরকম কথা শোনার সাথে সাথে ঈশানের কান দিয়ে যেন ধোঁয়া বেরোতে লাগলো। ঈশান ভাবতেও পারছে না শেষে কিনা ঈশিতা, যাকে ও ছোট বোনের মতো দেখে, তার সাথে কিনা ওর বিয়ের কথা বলছে। কথাগুলো ভাবতেই ঈশানের চোখ জোড়া আপনা আপনি বন্ধ হয়ে আসলো। এর মাঝখানেই ঈশিতা ঈশানের সাথে বিয়ের কথা শুনতেই লজ্জা পেয়ে দৌড়ে সেখান থেকে চলে গেল। ঈশানের কিছু বলার অবস্থায় নেই। ও কিছুক্ষণ পরে যখন চোখ খুলল তখন আব্বু বলতে লাগলো, ঈশান, জানি তুমি এই বিয়েতে কিছুতেই রাজি হতে চাইবে না, কিন্তু দেখো, আমাদের পরিবারটাকে একসাথে ধরে রাখতে আমরা এই সিদ্ধান্তটা নিয়েছি। আর ঈশিতা বাচ্চা মেয়ে, ওকে আমরা বিয়ে দিয়ে অন্য কোথাও পাঠিয়ে দিলে ও সেখানে গিয়ে ভালো থাকতে পারবে না। তাই ভেবেছি দুটো পরিবারকে জুড়ে রাখার জন্য হলেও তোমার বিয়েটা হোক। তাছাড়া ঈশিতাকে তোমার আম্মুর খুব পছন্দ। আমরা তো ঈশিতাকে সুইটির মতো ভালোবাসি। তাই বলছিলাম কি, তুমি যদি বিয়েটা করে নিতে তাহলে আমরাও নিশ্চিন্ত হতে পারতাম। আর তোমাকে যে বিয়ে দেওয়ার জন্য জোর জবরদস্তি করছিলাম সেটাও হয়ে যাবে। আব্বু, তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে? জোর করে ধরে বাসাতে এনেছো, তার মানে এই না যে যাকে তাকে বললে আমি বিয়ে করে নেব। আর তুমি ভাবতে পারছো যে ঈশিতাকে আমি ছুটির মতো ছোট বোনের নজরে দেখি? কখনো ওকে নিয়ে এসব ভাবা তো দূরের কথা, কল্পনা করিনি। তোমরা অন্তত আর যাই হোক এইসব কিছু বলো না। আমার পক্ষে সম্ভব নয় ওকে বিয়েটা করা। কেন সম্ভব নয় রে আব্বু? তুই অনেক ভালো একটা ছেলে। তাছাড়া আমাদের ঈশিতাকে দেখতে খারাপ, ওকে তোর বউ হিসেবে খুব ভালো মানাবে। আমরা চাই তোরা একসাথে থাক, আমার মেয়েটা এই বাড়িতেই থাক। আর ওকে চোখের সামনে দেখলে আমাদের ভালো লাগবে। তোরা একসাথে অনেক সুখে থাকবি দেখিস। হয়তো আমার মেয়েটা একটু বাচ্চা স্বভাবের, কিন্তু তাই বলে এতটাও বাচ্চা নয় যে সংসার করতে পারবে না। আমাদের বিয়েটাই দেখ কত কম বয়সে হয়েছে। আর এখনকার মানুষ তো একদম মাঝ বয়স না আসলেই বিয়ে করতে চায় না। তোর ২৬ বছর চলছে আর ঈশিতার একটু কম, তারপরও দেখবি তোর সাথে অনেক ভালো থাকবে আমার মেয়েটা। তুই ওকে একটু শিখিয়ে পড়িয়ে নিলেই মেয়েটা তোর জন্য একদম যোগ্য বউ হয়ে উঠবে। তাহলে কেন বিয়েটা করতে চাইছিস না তুই আমার মেয়েকে? তোমাদের কি মাথা খারাপ হয়েছে? এই বয়সে ওকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। কী সব কথা বলছো? ওকে পড়ালেখাটা করতে দাও, আরও কিছুদিন যাক, তারপর ভালো একটা ছেলে দেখে ওকে বিয়ে দিয়ে দিও। আমরা ওকে কোথাও পাঠাতে চাইছি না আব্বু, এ বাড়িতে রাখবো বলেই তোর সাথে বিয়ে দিতে চাইছি। আর তুই কিনা বলছিস ভালো পাত্র দেখে বিয়ে দিতে? তোর থেকে ভালো ছেলে আমরা আর কোথায় পাবো রে আব্বু? ঈশান এবার তাচ্ছিল্য করে হেসে উঠল আর বলতে লাগলো। ভালো ছেলে হলে তো আগেই। ঈশান কথাটা বলতে গিয়েও থেমে গেল। তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে আবারও বলতে লাগলো।
যাই হোক, আমার পক্ষে সম্ভব না ওকে বিয়ে করা। আমি ওকে ছোট বোনের নজরে দেখেছি। আমাকে জবরদস্তি করো না, তাতে হিতের বিপরীত হবে। বাচ্চা মেয়েটার উপর বাজে প্রভাব পড়বে। দেখলেই তো কিভাবে কান্নাকাটি করছিল বিয়ে করবে না বলে। তাহলে জোর করে বিয়েটা দেওয়ার কোনো মানেই হয় না। কেন রে আব্বু, চাচাতো ভাই বোনের কি বিয়ে হয় না? ঈশিতা তোমার থেকে বয়সে একটু ছোট, কিন্তু মেয়েটা তোমার বউ হওয়ার জন্য উপযুক্ত বয়স ওর হয়েছে। তোমার জন্য মেয়েটাকে আমার বেশ পছন্দ। আমি কখনো আর ওকে আলাদা করে দেখিনি। ওকে আমি ঠিক যতটুকু ভালোবাসি অন্য কেউ তোমার বউ হয়ে আসলে তাকে ততটুকুই ভালোবাসতে পারবো না। তাছাড়া কান্নাকাটিটাও অন্য কারোর জন্য না, তোমার জন্যই করছে। অন্য কোথাও বিয়ে করবে না বলেই করেছে। আমিও সেটাই বলছি। ঈশিতা এই মুহূর্তে হয়তো বিয়েটা করতে চাইছে না বলে এরকম করছে। আব্বু তুমি বুঝতে পারছো না, ঈশিতা তোমাকে পছন্দ করে, সেজন্য তোমার কাছে আসছিল যেন তুমি বিয়েটা আটকে দাও। তাছাড়া মেয়েটা তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না বলেই জেদ ধরেছে। তোমাদের এসব কে বলল? কাল বিয়ের কথা বলতে ঈশিতা বলেছে অন্য কোথাও বিয়ে করতে চায় না। তারপর জোরাজুরি করতেই বলেছিল বিয়ে যদি কাউকে করে তাহলে তোমাকেই করবে। এসব ফালতু কথা তোমাদের কে বলেছে? বিয়ে করবে না বলেই তো এখানে এসেছিল। আমার কাছে এসব কথা বলতে চাইছিল যেন আমি বিয়েটা আটকে দেই। আমি বুঝতে পারছি না তুমি এত কথা কেন বলছো। ঈশিতাকে কি তোমার পছন্দ না? তাছাড়া তুমি ছোটবেলা থেকে ওকে দেখে আসছো। ওর থেকে ভদ্র সভ্য মেয়ে আমরা আর কোথায় পাবো? এত কথা না বলে বিয়েটা করে নিলেই তো হয়। আজ বোন আছে, কাল বউ হবে। চাচাতো ভাই বোনের কি বিয়ে হয় না, নাকি এটাই কি প্রথম হচ্ছে? আব্বু, তোমরা বুঝতে পারছো না, ইস্যু আমার থেকে প্রায় 10 বছরের ছোট। বুঝতে পারছো আমার আর ওর বয়সের ডিফারেন্স কতটা? তো কি হয়েছে? মানুষ 36 বছর বয়সে হয়ে 16 বছরের মেয়েকে বিয়ে করতেই দ্বিধাবোধ করে না, আর তুমি মাত্র 26-এ পা রেখেছো। তাতেই এত বাদ বিচার? মেয়েটাকে বুঝিয়ে পড়িয়ে নিলেও সব কিছু বুঝবে। তাছাড়া তোমার আম্মু, চাচি আম্মু আর আমরা সবাই তো আছি। আব্বু তুই আর না করিস না। আমরা একবার যে ভুলটা করেছি দ্বিতীয়বার আর সেই ভুলটা করতে চাই না। আমরা আমাদের ভুলটা কিছুটা হলেও শুধরে নিতে চাই। তাই তোদের দুজনের 4 হাত এক করে দিতে চাই। তুই আমার মেয়েটাকে যতটুকু সুখে রাখতে পারবি অন্য কেউ ঠিক ততটা সুখে ওকে রাখতে পারবে না। আর আমার মেয়েটা আমাকে ছেড়ে অন্য কোথাও গেলে সেখানে ভালো থাকবেই বা কি করে? ঈশান পড়ে গেল মস্ত বড় এক দ্বিধাদ্বন্দ্বে। মেয়েটা এসে কান্নাকাটি করছিল। তাতে তাতে মনে হয়েছিল যে ও বিয়েটা করবে না বলে এরকম কান্নাকাটি জুড়েছে, কিন্তু না, মেয়েটা নাকি ওকে পছন্দ করে। ঈশান ভাবতেই পারছে না যে এইটুকু পিচ্ছি একটা মেয়ে কিনা পছন্দ অপছন্দ বুঝে গেছে, তার উপর আবার ওকেই বিয়ে করবে বলে দিয়েছে। ঈশান বুঝতে পারছে না বিয়েটা কি করে আটকাবে। ছেলেটার ইচ্ছেই নেই পিচ্ছি মেয়েটাকে বিয়ে করার। এই মুহূর্তে বিয়ে করার মতো মন মানসিকতা ঈশানের নেই। তাই আব্বু আম্মুকে বারবার বোঝাচ্ছিল। আব্বু আম্মু যে বিষয়টা বুঝতে পেরে এরকম করে তাড়াহুড়ো করছে সেটা ঈশানের এখন বেশ ভালোই বুঝতে পারছে। ঈশান একটু চুপ করে থেকে বলতে লাগলো, ইস্যুর এখনো বিয়ের বয়স হয়নি। তোমরা বুঝতে পারছো না? মেয়েটা সবেমাত্র 16 বছর। আর 2টা বছর থাক, তারপর না হয় বিয়েটার কথা ভাবা যাবে। কেন রে আব্বু, আমার মেয়েটাকে তোর কি পছন্দ না, নাকি অন্য কোনো কারণ আছে এই বিয়েটা না করার? আর 2 বছর পর বিয়ের কথা বলছিস। মেয়েদের মন কখন পাল্টে যায় তার ঠিক নেই। ততদিনে তোর বয়স 28 বছর হয়ে যাবে। তোর আব্বু আম্মু যখন জোর করেছে তাহলে বিয়েটা করে নে। ঈশিতা 2 বছর না হয় তোর বই হয়েই থাকলো। চাচ্ছ, আমি অমন করে বলিনি। আমি বলছি 2 বছর পরে না হয় বিয়েটা করব। আমি কথা দিচ্ছি আমি ইস্যুকেই বিয়ে করব তখন। তারপরও জোর জবরদস্তি করো না এখন। কেন? এখন বিয়ে করলে তোমার কি সমস্যা? নাকি ও তোমাকে বুঝতে পারবে না? মেয়েটার হয়তো কিছুটা সময় লাগবে, কিন্তু আজ বাদে কাল ঠিকই সবটা বুঝে যাবে। বিয়ের মতো একটা দায়িত্ব মেয়েদের ঘাড়ে পড়লে তারা ঠিকই বুঝতে পারে। ঈশিতাও তেমন করেই সবটা বুঝে যাবে। ও এতটাও বাচ্চা না যে সংসার কি জিনিস বুঝতে পারবে না। পছন্দের জিনিসটা যখন বুঝতে পেরেছে
তাহলে তোমাকে ভালোবাসতেও পারবে। এখন কথা না বলে বিয়েটা ভালোই ভালোই করে নাও। আমি আর কোনো কথা শুনতে চাইছি না। বারবার বিয়ের কথা শুনে ঈশানের মেজাজটাই খারাপ হয়ে গেল। একে তো আব্বু আম্মু কাউকে বোঝাতেই পারলো না, তার উপর আবার এই মেয়েটাকে কি করে মানবে। ওরই বড় বোনকে ঈশান পছন্দ করত, ভালোবাসতো। ঈশিতাকে বিয়ের পর যতবারই মেয়েটার কাছাকাছি আসবে কিংবা ওকে মেনে নেওয়ার চেষ্টা করবে, ততবারই মনে হবে ওরই বড় বোনকে একটা সময় ঈশান ভালোবাসতো। এবার বোনটা এসে ঈশানের একটা হাত ধরে বলতে লাগলো, প্লিজ ভাইয়া, ইস্যুকে বিয়েটা করে নে না। ও আমার ভাবি হলে আমার যা ভালো লাগবে জানিস। আমি ওকে কি পরিমাণে জ্বালাতে পারবো তুই জানিস। ঠিক আছে, আমি ঈশিতার সাথে কথা বলে দেখি ও কি বলে। ইস্যু যদি বিয়েতে রাজি থাকে তারপর না হয় ভেবে দেখব। ভাবা ভাবি নেই, বিয়েটা যখন একবার দু পরিবার ঠিক করেই ফেলেছি, তাহলে আর ভাবা ভাবির কি আছে। বিয়ের পর দুজন দুজনকে বুঝতেই দেখবে। ইস্তিয়ার উপযুক্ত বয়স হয়ে যাবে, আর মেয়ে তোকে এমনিতেই বুঝতে পারবে। তোমাদের কথাটা আমি মানতে পারছি না। আমার আগে ওর সাথে কথা বলতে হবে। ওর থেকে আমি সবটা শুনতে চাই, তারপর আমি তোমাদের আমার সিদ্ধান্ত জানাবো। সবাই ঈশানের মুখের দিকে তাকিয়ে রইল। আব্বু আম্মু হতাশ, ওকে বোঝাতে না পেরে। হুটহাট করেই আব্বু আম্মু চাচাতো বোনের সাথে ওর বিয়েটা ঠিক করে ফেলবে, ঈশানের সেটা কল্পনাতেও ছিল না। তার উপর যাকে নিজের ছোট বোনের মতো দেখে, সেই মেয়েটা কিনা আজ বাদে কালোর বউ হবে। আব্বু আম্মু চাচু চাচি আম্মু যেমন করে চেপে ধরেছে, তাতে বিয়ে না দিয়ে ওকে ছাড়বে না। তার উপর ঈশিতা হয়তো বলেছে ও ঈশানকে পছন্দ করে, কিন্তু এই মেয়ে ওকে কবে থেকে পছন্দ করে? যার নাক টিপলে দুধ বের হয় সেই মেয়ে কিনা ওকে পছন্দ করে? ভাবতেই কেমন অবাস্তব লাগছে। আব্বু আম্মু তো যে করে হোক ওকে ঈশিতার সাথে বিয়েটা দিয়েই ছাড়বে। চাচু আর চাচি আম্মুকে ঈশান যে কোনোভাবে ম্যানেজ করে নিবে, কিন্তু আব্বু আম্মুকে ম্যানেজ করাটা ঈশানের পক্ষে সম্ভব নয়। আর বোন, সে তো বিয়ের কথা শুরু হবার পর থেকেই ভাবি ভাবি বলে লাফাচ্ছে। ঈশান আর এক মুহূর্ত দেরি করলো না, উঠে ঈশিতার রুমের দিকে চলে গেল। রুমে এসে মেয়েটাকে পেল না, কয়েকবার ওকে ডাকলো, তারপরও যখন পেল না তখন চলে আসতে গিয়েও মনে হলো মেয়েটা ব্যালকনিতে দাঁড়িয়ে নেই তো। ঈশান সেখানে আসতেই দেখে ঈশিতা মাথা নিচু করে সামনের দিকে তাকিয়ে আছে। ঈশান ওর পাশে দাঁড়ালো। মেয়েটা এখনও টের পায়নি, কিছু একটা ভাবছে হয়তো। ঈশান ওর কাঁধের উপর হাত রাখলে মেয়েটা কিছুটা চমকে উঠল। তারপর ঈশানের দিকে ফিরে কেমন যেন লজ্জায় লাল হয়ে যাচ্ছিল। মেয়েটার এরকম অবস্থা দেখে ঈশান অবাক হয়ে বলতে লাগলো, আজ মনে হয় আমার সাথে তোর প্রথমবার দেখা হচ্ছে ইস্যু, তাই তুই এত লজ্জা পেয়ে একদম লতিয়ে পড়ছিস? না মানে আসলে ইস্যু, আমি তোকে ছোট বোনের নজরেই দেখি। এসব শোনার পর তোকে আমি কি বলবো সেটা জানা নেই, তবে সবাই আমাকে যেভাবে চেপে ধরেছে তাতে এই বিয়েটা না দিয়ে থামবে না। ঈশান কিছুটা থামলো। ঈশিতার ইচ্ছে করছিল লজ্জাটা সংবরণ করার জন্য হলেও ঈশানের বুকে মুখ লুকিয়ে ফেলতে, নয়তো মাটি ফাঁক করে ঢুকে যেতে। পিচি মেয়েটা চোখ জোড়া বন্ধ করে রেখেছে। মেয়েটার পুরো শরীরটা কেঁপে উঠল। ঈশান বুঝতে পারল ও ব্যালকনির রেলিংয়ে হাত চেপে রেখে শক্ত করে দাঁড়িয়ে আছে। ঈশান ওর থেকে কিছুটা দূরে সরে গিয়ে বলতে লাগলো, বিষয়টা কি হলো বলতো? তুই নাকি আমাকে পছন্দ করিস ইস্যু, কিন্তু কবে থেকে? তুই আমাকে বিয়েটা বন্ধ করে দিতে বলেছিলি, তাহলে তুই জানতি তোর বিয়েটা আমার সাথেই ঠিক হয়েছে, নাকি মাত্রই শুনলি? ঈশিতা এবার হাত দুটো মুচড়াতে লাগলো। লজ্জা আর শঙ্কার মেয়েটা কথাটাও বলতে পারছে না। ঈশিতা উল্টো দিকে ফিরল। মেয়েটার বুকটা কেমন ওঠানামা করছে। এই বুঝি জ্ঞান হারাবে। ঈশিতা নিজেকে স্বাভাবিক করার আপ্রাণ চেষ্টা করছে। তারপর অনেক চেষ্টা করে বলতে লাগলো, কেন তুমি আমাকে বিয়ে করবে না? নাকি আমাকে তোমার পছন্দ নয়? ঈশান এবার একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। মেয়েটা যে এরকম কিছু বলবে ও ভাবতে পারেনি। ভেবেছিল ঈশিতা ওকে পছন্দ করে, সেটা আব্বু আম্মু ওকে বানিয়ে বলেছে, তাতে ঈশান বিয়েটা করে নেবে। কিন্তু না, ওর কথা শুনে তো এরকমই মনে হচ্ছে। ইস্যু, টাকা আমার দিকে, তুই আমাকে পছন্দ করিস কিনা সেটা বল। তুই আমাকে বিয়ে করবি বলে সবাইকে বলেছিস?
ঈশানের কথাতে ঈশিতার বুকের ওঠানামাটা আরও দ্রুত হলো। ঈশান চলে যেতে নিয়েও আবারও ফিরে আসলো। ভাবলো মেয়েটার সাথে কথা বলতে আসছে, কথা শেষ না করে এখান থেকে যাওয়া যাবে না ভেবেই ঈশান মেয়েটার দু বাহুতে ধরে ওকে নিজের দিকে ফেরালো। ঈশিতা মাথাটা নিচু করে ফেলল। ঈশান এক হাতে ঈশিতার থুতনিটা ধরে উঁচু করে বলতে লাগলো, ইস্যু, আমি তোকে কিছু বলছি, তুই এই বিয়েতে রাজি কিনা বল। এখন তুই যদি সত্যি আমাকে পছন্দ করিস কিংবা এই বিয়েতে রাজি থাকিস তাহলে সেটা আমাকে সরাসরি বলবে। এসব আমতা আমতা করাটা আমি মোটেও পছন্দ করি না ইস্যু। ঈশিতা এবার ঈশানের দিকে তাকানোর চেষ্টা করলো, কিন্তু পারল না। মেয়েটার বুকের ধুকপুকানিটা কেমন অস্বাভাবিক বেড়ে গেছে। পছন্দের মানুষের সামনে উত্তেজনায় কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। ঈশিতাকে চুপ করে থাকতে দেখে ঈশান এবার একটু ধমকের সুরেই বলল, কি হলো বল। না মানে আসলে তুমি যেমনটা আমি আমি তেমনটা। ও ঠিক আছে, তাহলে আমি গিয়ে বলে দিই যে তুই আমাকে বলেছিস আমাকে পছন্দ করিস না, এখন বিয়েটা না করার জন্য এরকমটা বলছিস। ঈশান কথাগুলো বলেই চলে যেতে নিলেই এবার ঈশিতা ওর একটা হাত ধরে ফেলল। ঈশান অবাক হলো মেয়েটার এমন কাণ্ডে। ওর দিকে ফিরতেই মেয়েটা ওর হাতটা ছেড়ে দিল। ঈশান কিছু বলে ওঠার আগেই যে ঈশিতা এমন একটা কাজ করবে ঈশান সেটা ভাবতেও পারেনি। পিছি মেয়ে লজ্জাটাকে সংবরণ করতে না পেরে আচমকাই ঈশানকে দু হাতে কোমরে পেঁচিয়ে ধরল। ঈশিতা কেমন যেন ঈশানের বুকের সাথে মিশে যাওয়ার চেষ্টা করলো। ঈশান হতভম্বের ন্যায় কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তারপর যখন মস্তিষ্ক সচল হতেই বুঝতে পারল ওর নিজেরও হৃৎপিণ্ডটা ওঠানামাটা দ্রুত হচ্ছে। ঈশিতা যেন কান পেতে সেটাই শুনছে, কারণ মেয়েটার মাথাটা ঈশানের বুক অবধি গিয়ে ঠেকেছে। ঈশিতা ঈশানের থেকে অনেকটাই খাটো। ঈশিতার এমন কর্মকাণ্ডে ঈশান কথা বলার মতো শক্তিটুকুও হারিয়ে ফেলেছে। তারপর কিছুটা সময় নিয়ে ঈশিতার মাথায় এক হাত রাখলো ঈশান। ঈশানের মনে হতে লাগলো বিয়েটা যেহেতু হচ্ছেই আর মেয়েটা ওকে পছন্দ করে, তাহলে বাধা দিয়েই বা কী হবে। ঈশান যাকে ভালোবাসতো সে ওকে মূল্যই দেয়নি, উল্টো তুচ্ছ ভেবে ছেড়ে গেছে। আর এই মেয়েটা তো ওকে পছন্দ করে, আর যদি ভালোবাসে তাহলে এই ভালোবাসাটা ফিরিয়ে দেওয়ার কোনো অধিকারও নেই। অন্যদিকে আব্বু আম্মু যেহেতু চাইছে ঈশিতাকে ওর বউ হিসেবে এ বাড়িতেই রেখে দিতে, তাহলে আর অমত করে জেদ ধরে বসে থাকার মানেই হয় না। তাছাড়া ইশরাত তো এ বাড়ির আসা যাওয়াটা করবেই, তাই বড় বোনের থেকে অবহেলা পাওয়ার পর ছোট বোনকে বিয়ে করলে তাতে বড় বোনের একটু হলেও ফাটবে। কথাগুলো ভেবেই ঈশান ঈশিতাকে আলতো করে জড়িয়ে ধরল। পিচি মেয়েটা যেন এবার জ্ঞান হারিয়ে পড়ে যাবে, তাই শক্ত করে দুহাতে ঈশানের শার্টটা খামচে ধরল আর কাঁপা কাঁপা কণ্ঠে বলতে লাগলো, না না, তুমি এরকম কিছু বলবে না প্লিজ। আমি সত্যি পছন্দ করি তোমাকে। জানি না ভালোবাসি কিনা, তবে অন্য কাউকে বিয়ে করে আমি ভালো থাকতে পারবো না। তুমি জানো যখন এখান থেকে চলে গিয়েছিলে, তারপর অসুস্থ হয়ে পড়েছিলে, তখন থেকেই আমার সব কিছু কেমন যেন লাগতো। তোমরা চলে যাওয়ার পর তোমাদের এখানে আবার ফেরানোর জন্য আব্বু আম্মুকে আমি বারবার এই কথাগুলো মনে করাতাম। তারপর যখন ফিরে এলে তখন আমি ঠিক কতটুকু বেশি খুশি হয়েছিলাম সেটা বলে বোঝাতে পারবো না। প্লিজ তুমি বিয়েটা করে নাও, আমি কথা দিচ্ছি আমি তোমাকে আর একটুও জ্বালাবো না। তুমি যা বলবে তাই শুনবো, তা প্লিজ অন্য কাউকে বিয়ে করে নিও না। আমি জানি না আমার কেন মনে হচ্ছে যে তুমি অন্য কোথাও বিয়ে করলে আমি সেটা সহ্য করতে পারবো না। সত্যি অন্য কোনো মেয়েকে আমি তোমার পাশে কিছুতেই সহ্য করতে পারবো না। আব্বু আমাকে যখন বলেছিল আমার বিয়ের কথা, তখন আমি জানতাম না যে তোমার আমার বিয়ের কথাটাই হচ্ছিল। বিয়ের কথা শুনে আমি ভয় পেয়ে গেছিলাম, ভেবেছিলাম যদি আমার বিয়েটা অন্য কোথাও দিয়ে দেয় তাহলে তোমাকে হারিয়ে ফেলবো। তাই তাই আমি আব্বু আম্মুর সামনে মুখ ফুটে বলেই ফেলেছিলাম যে বিয়ে যদি কাউকে করি তোমাকেই করব। ওরা বারবার জিজ্ঞেস করেছিল কেন আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি তখন বলে দিয়েছিলাম তোমাকে পছন্দ করি, তুমি প্লিজ আমাকে বিয়ে করে নাও। কিন্তু এসো, আমি তোকে ভালোবাসতে পারবো না, তুই সেটা বুঝতে পারছিস না। আমি তোর আপুকে পছন্দ করতাম, এখন তারই ছোট বোনকে বিয়ে করে তাকে ভালোবাসবো একটাবার ভাবতে পারছিস? তুই আমার ভালোবাসাটা কখনো পাবি না এসো। বড় বোনকে ভালোবাসার পর ছোট বোনকে কি করে বাসে? তোমার আমাকে ভালোবাসতে হবে না, আমাকে বউ হিসেবে স্বীকৃতি দিলেই হবে। আমি শুধু তোমাকেই ভালোবাসি, প্লিজ বিয়েটা করে নাও, নাহলে আম্মু আব্বু জোর করে আজ নয়তো কাল আমাকে অন্য কোথাও বিয়ে দিয়ে দিবে। ঠিক আছে, আমি ওদের বলে দেব। এখন কান্নাকাটি থামা। শোন,
তোকে আর সুইটিকে আমি কখনো আলাদা করে দেখিনি। আগে বোন হিসেবে দেখতে, এখন থেকে বউ হিসেবে দেখবে। আমি জানি বিয়ের গুরুত্বটা অনেক বেশি দুইটা মানুষের কাছে। স্বামী স্ত্রীর মাঝে যে বন্ধনটা থেকেই একজন আরেকজনকে ভালোবাসতে বাধ্য হয়। সেসব পরে দেখা যাবে। তবে শুনে রাখ, আমাকে বেশি জ্বালাতে পারবি না। আমাদের বিয়ের পর একদম দুষ্টমি করা চলবে না। এখন যেমন লাফালাফি আর ছোটাছুটি করিস, বিয়ের পরে সেটা করতে পারবি না। ঈশিতা কোনো কথা বলল না, শুধু ওর বুকের মধ্যে মাথা রাখলো। ঈশান মেয়েটাকে জোর করে ছাড়ালো। তারপর ঈশিতার হাত ধরে টানতে টানতে ওকে রুমে নিয়ে আসলো। সেখানেই সবাই এখনও বসে আছে। ঈশান এসে ওদের সামনে ঈশিতাকে দাঁড় করালো আর বলতে লাগলো, এখন বল, তুই আমাকে বিয়ে করতে চাস? ঈশিতা আবারও মাথা নাড়ালো। তোমরা যখন খুশি আমাদের দুজনের তোমরা যখন খুশি আমাদের দুজনের বিয়েটা দিতে পারো, অন্তত আর যাই হোক কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই। আমাদের বিয়েতে এমন কিছুর দরকার নেই, বাসার লোকজন থাকলেই হবে। তুমি আমাদের একমাত্র ছেলে, বিয়েটা চুপচাপ দিলে লোক জানাজানি হবে না? কেউ জানবে না ঈশিতা তোমার বউ। যারা জানার তারা এসে জেনে যাবে ঈশিতা আমার বউ হবে। সেটা কি সবাইকে বলে বলে বেড়াতে হবে? এসো, চুপ করে আসিস কেন? বল, তুই এরকম কিছু চাস না? আমি যেটা বলবো তুই সেটাতেই রাজি? মেয়েটা লজ্জায় যেন শেষ হয়ে যাচ্ছে। ও মাথা নেড়েই সব কথার উত্তর দিচ্ছে। ঈশান বিয়েটা করবে শুনেই সবাই বেরিয়ে গেল। ঈশান রুমের সামনে দাঁড়িয়ে রইল। তখন ঈশান সুইটিকে উদ্দেশ্য করে বলল, সুইটি, তুই ইস্যুকে নিয়ে যা এখান থেকে। দেখ তোর ভাবি লজ্জায় কেমন লাল হয়ে যাচ্ছে। বেশিক্ষণ আমার সামনে থাকলে হার্ট ফিল করবে। সুইটি এসে ঈশিতার হাত ধরে সেখান থেকে নিয়ে গেল। ঈশান কেন জানি মনে হচ্ছিল পিচি মেয়েটাকে মন ভরে দেখতে। লজ্জা পেলে যে ওকে এত কিউট আর দারুণ লাগে, ঈশান কখনো সেটা খেয়াল করেনি। বিয়ের কথা শোনার পর থেকেই কেন জানি মনে হচ্ছিল সত্যি কি মেয়েটা ওর বউ হবে। আর তখন লজ্জা পেতে কেমন করে যেন বাচ্চাদের মতো জড়িয়ে ধরেছিল। মেয়েটা এই প্রথমবার ওর এতটা কাছে আসলো। আগে হয়তো জড়িয়ে ধরেছে, কিন্তু সেটা পিছন থেকে আর মজার ছলে। কিন্তু আজকে জড়িয়ে ধরাটা অন্যরকম ছিল। ঈশান বুঝতে পারছিল না পিচিটা কাছে আসাতে এরকম বুকে ধুকপুকানিটা কেমন বেড়ে গেছিল। পরদিন সন্ধ্যায় কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই কয়েকটা বন্ধু আর কয়েকজন আত্মীয় স্বজন নিয়ে বিয়েটা হলো। ছোট বোনের বিয়ে, তাই ইশরাতও এসেছিল। বিয়ের সময় একটাবারের জন্য ঈশান ওর দিকে তাকায়নি, আর ইশরাত আসার পর থেকেই ঈশানের দিকে তাকিয়েছিল। ছেলেটা এসে নির্দ্বিধায় ঈশিতাকে বিয়ে করে নিল। তারপর খাওয়া দাওয়া শেষে ঈশিতাকে ঈশানের রুমে নিয়ে যাওয়া হলো। অন্যদিকে ঈশান আব্বুর সাথে বসে কথা বলছিল। আব্বু জানে ঈশান বিয়েটা নিজের ইচ্ছেই করেনি, ওদের মন রক্ষার্থে করেছে, তাই ছেলেকে বোঝাচ্ছিল। ঈশান খেয়াল করলো ইশরাত ওদের আশেপাশে কেমন ঘুরঘুর করেছে। মেয়েটার শ্বশুরবাড়ির লোকজন এখনও যায়নি। ইশরাতের জামাই আর ইশরাত আছে। ঈশান একবারের জন্য ওর সাথে কথা বলা তো দূরে থাক, ওর দিকে তাকায়নি পর্যন্ত, শুধু আর চোখে দেখেছে মেয়েটা আশেপাশে ঘুরঘুর করছে। ঈশানের মনে হচ্ছে যে এই মেয়েটাকে যদি চরম আকার একটা শিক্ষা দিতে পারতো তাহলে জীবনের সবচেয়ে খুশি হতো ও। আবার পরক্ষণে মনে হচ্ছিল এমন কিছু করা যাবে না যার জন্য ঈশিতা কষ্ট পায়। এই কয়েক ঘন্টায় একটা সূক্ষ্ম অনুভূতি ওর জন্য জন্মেছে। সেই অনুভূতিটাকে আর যাই হোক ঈশান ভেঙে দিতে পারে না। ঈশান চেষ্টা করবে ঈশিতার সাথে মানিয়ে নেওয়ার, কিন্তু কবে স্বাভাবিক হতে পারবে জানে না। তবে ঈশিতাকে ও সময় দিতে চায়। এখনও যে মেয়েটা বড্ড ছোট, ওর কাছে সেই পিচিটাই আছে। যাই হোক, রাতে ঈশান রুমে আসলো। ঈশিতা ওর উপস্থিতি টের পেয়ে খানিকটা কেঁপে উঠল। ঈশান রুমের দরজা লাগিয়ে দিল। তারপর এসে ওর সামনে বসতে গেলেই ঈশিতা উঠে আসলো। ঈশান বুঝতে পারল মেয়েটা সালাম করতে চাইছে, তাই ওর একটা হাত ধরে ফেলল। মেয়েটাকে বেডে বসিয়ে দিয়ে ওর সামনে বসে ওর একটা হাত দু হাতের মুঠোয় নিয়ে বলতে লাগলো, এসো, আমার সময় লাগবে তোকে মানিয়ে নিতে। এখন আমাদের মাঝে কিছু হচ্ছে না, তুই কিন্তু আমাকে কথা দিয়েছিস কোনো পাগলামি করবি না। পড়ালেখা করছিস সেটা চালিয়ে যাবে, আমাকে একটু সময় দে। পরিবার আর তোর কথাতে আমি বিয়েটা করেছি, না হলে কিন্তু কারোর সাধ্য ছিল না তোর সাথে আমার বিয়েটা দেওয়ার। তাই ভুলেও পাগলামি করা চলবে না। ঠিক আছে, আমি তোমার সব কথাই শুনবো,
কিন্তু তোমাকেও কথা দিতে হবে যে তুমি অন্য কোনো মেয়ের দিকে তাকাবে না, শুধু আমাকেই ভালোবাসবে। সেটা সময়ই বলে দেবে, এর জন্য আমাকে ফোর্স করবি না। আমি তোকে এত সহজে ভালোবাসতে পারবো না ইস্যু, আমার সময় লাগবে। ঈশিতা মাথা নাড়ল। তারপর ঈশান গিয়ে অজু করে ফ্রেশ হয়ে আসলো। মেয়েটাকে বলতেই ও অজু করে আসলো। দুজন দুরাকাত নামাজ পড়ল। তারপর ঈশান ঈশিতাকে বেডে শুয়ে পড়তে বলল, কিন্তু নিজে আসছিল না দেখে ঈশিতা ভাবল ওই যা হয় আর কি, অন্য সব গল্পের মতো বজ্জাতটা সোফায় কিংবা নিজে শোবে। রুমেতে সোফা নেই, তাই নিচেই শোবে। কথাটা ভেবে ঈশিতা মাথার উপর থেকে ঘোমটা ফেলে দিয়ে বলতে লাগলো, তুমি কিন্তু বেড রেখে এখন অন্য কোথাও ঘুমানোর চেষ্টা করো না, তাহলে আমি এখন আব্বু আম্মুকে ডেকে আনবো। ওরা আমাকে বলে দিয়েছে যদি এরকম কিছু করো তাহলে যেন ওদের আমি ডাকি। আমি কোথাও যাচ্ছি না রে বাবা, তোর দেনমোহরের টাকাগুলো তো আনতে দে। ওগুলো ড্রয়ারে রেখে দাও, আমার এখন চাই না, যখন লাগবে আমি চেয়ে নেবো তোমার থেকে। ঠিক আছে, রেখে দিলাম, এখন শুয়ে পড়। ঈশিতা শুয়ে পড়ল। ঈশান লাইটটা অফ করে দিয়ে এসে পাশে শুল। এবার ঈশান যখনই পাশ থেকে কোলপালিশটা নিয়ে দুজনের মাঝে রাখতে যাবে, তখনই ঈশিতা সেটা নিয়ে ছুঁড়ে ফেলে দিল আর বলল, অনেক দিন আমার সতীনকে জড়িয়ে ধরে শুয়েছ, এখন থেকে আমাকে জড়িয়ে ধরে শুবে। এই পিচ্ছি মেয়েটার আবার কি হলো? ঈশানকে দেখে একদিন আগেও লজ্জায় শেষ হয়ে যাচ্ছিল, এখন আবার এসব কথা বলছে। ভাবনায় শেষ হওয়ার আগেই ঈশিতা আবারও শুয়ে পড়ল। তারপর ঈশানের বুকে মাথা রাখলো। মেয়েটা কেমন যেন ওর সাথে একদম মিশে যাওয়ার চেষ্টা করছে। পিচিটা ওর বুকে মুখ গুজে দিয়ে রেখেছে। ঈশান মেয়েটাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে তখনই ঈশিতা বলল, বিয়েটা করতে চাইছিলে না, করেছো, কিন্তু বইয়ের অধিকার থেকে বঞ্চিত করতে পারবে না। তোমার বুকে মাথা রেখে জড়িয়ে ধরে আমি প্রত্যেক দিন এমন করেই ঘুমাবো। তুমি আমাকে এখান থেকে সরাতে পারবে না। আমার কিন্তু অধিকার আছে তোমার বুকে ঘুমানোর। ঈশান পড়ে গেল একটা মহাবিপাকে। এই মেয়ের কি মাথা খারাপ? এই মেয়েকে পিচ্চিকে বলেছে। ঈশিতা অমন করে শুয়ে রইল। ঈশান ঈশিতাকে জড়িয়ে ধরেনি, তাই মেয়েটা একটু রাগী চোখে ঈশানের দিকে তাকিয়ে বলল, শোনো, ভালোবাসতে পারবে না সেটা বুঝতে পারছি, তাই বলে কি আমাকে একটু জড়িয়ে ধরে ঘুমানো যায় না? আমার এইটুকু অধিকার চাই, অন্তত এই জন্য দূরে সরানোর চেষ্টা করো না, নাহলে পাগলামিটা কাকে বলে সেটা কিন্তু তুমি দেখতে পাবে। ইস্যু, তুই কিন্তু আমাকে ব্ল্যাকমেল করছিস। তোমার বউ আমি, সেটা তো করতেই পারি। এখন কথা না বলে আমাকে জড়িয়ে ধরো আর মাথায় হাত বুলিয়ে দাও, নাহলে আমার ঘুম আসবে না। তাহলে অন্যদিন ঘুমাতে কি করে? আম্মু মাথায় হাত বুলিয়ে দিত রোজ, এখন তো আর আম্মু আসতে পারবে না রুমে। তাহলে আমি আম্মুকে ডেকে দেই। মেয়েদের মতো ঢং করে না তো, ওটা আমার করলে মানে, তুমি কেন করছো? একটু জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিলেই তো হয়। তুমি আমার বর, এখন থেকে আমার সব দায়িত্ব তোমার, তাহলে এড়িয়ে কেন যাচ্ছ? ভালোবাসার চেষ্টা না করলে তাহলে বাসবে কি করে? ঈশান আর কথা বাড়ালো না। মেয়েটাকে আলতো করে এক হাতে জড়িয়ে ধরে মাথায় হাত বোলাতে লাগলো। ঈশিতা কথা বলতে বলতে একটা সময় ঘুমিয়ে পড়ল। পরদিন যখন ঘুম ভাঙলো, তখন কেউ একজন এসে পাশে বসলো। তারপর ঈশানের মুখের উপর কিছু একটা দিতেই ঈশান পিট পিট করে তাকালো। খেয়াল করলো একটা পিচি পুতুল পাশে বসে আছে। ঈশান মেয়েটার দিকে তাকিয়ে ড্যাব ড্যাব করে চেয়ে রইল, কারণ আজকে মেয়েটাকে বড্ড বেশি সুন্দর লাগছে। তাই ঈশান মেয়েটার দিকে অপলক নয়নে তাকিয়ে রইল। পিচি মেয়েটাকে শাড়িকে পরালো। ঈশান যখনই প্রশ্নটা করতে যাবে, তখনই ঈশিতা ওর ভেজা চুলের পানির ঝাপটা ঈশানের মুখে দিল। মেয়েটার হাতের চুড়িগুলোতে একটু শব্দ করতেই ঈশানের ঘোর কাটল। ঈশিতা আর ওর সামনে চায়ের একটা কাপ দিয়ে বলতে লাগলো, এবার ওঠো, অনেক ঘুমিয়েছো। ঈশিতার মুখে এরকম কথা শুনে ঈশানের যেনই চোখ বেরিয়ে আসার উপক্রম হলো। ছেলেটা তাড়াহুড়ো করে উঠে বসলো। তারপর মেয়েটার গালে কপালে হাত দিতেই ঈশান বলতে লাগলো, ইস্যু, তোর শরীর খারাপ করেছে? কি সব আজে বাজে কথা বলছিস তুই? এবার আবার অবুঝের মতো বলো না তো যে রাতে কিছু হয়নি। কিছু হয়নি সেটা তুমি আর আমি জানি, বাসায় সবাইকে জানানোর কি খুব বেশি দরকার আছে? এই পিচি মেয়েটা এত কিছু বোঝে কি করে? চাটা শেষ করে উঠে গিয়ে একদম গোসল করে বের হলো। ঈশিতা একটা শার্ট আর একটা প্যান্ট বের করে বেডে রেখেছে। ঈশানকে খালি গায়ে বের হতে দেখে ঈশিতা লজ্জায় আর চোখ জোড়া ফিরিয়ে নিল। তখন ঈশান বলতে লাগলো, এতই যখন লজ্জা লাগছে তাহলে সঙ্গের মতো এখানে বসে আছিস কেন? নিচে যা, সবার সাথে কথা বল। এমন তো না যে তুই এই বাড়ির বাইরে যেতে পারবি না। আগে শুধু
এই বাড়ির মেয়ে ছিলে, এখন আমার বউ, দুটোই। তোমাকে এমন করে দেখতে আমার কেমন যেন লাগছে। লজ্জা লাগলে এইরকমই হয়। এখন যা এখান থেকে। বকো কেন? তোমার ওই ভেজা উষ্ণ বুকটা তো আমারই। ঈশান চোখ বড় করে ঈশিতার দিকে তাকালো। মেয়েটা লজ্জা পেয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল। এই মেয়ের আবার কি হলো? নাকি এইসব কেউ শিখিয়ে পড়িয়ে দিয়েছে? ঈশান রেডি হয়ে নিচে আসতেই দেখলো ঈশিতা ওর জন্য দাঁড়িয়ে আছে। সবাই বসে পড়েছে। ঈশান এসে বসতেই ঈশিতা ওর পাশে বসলো। আম্মু সবাইকে খাবার বেড়ে দিল। খাওয়া শেষে সবাই ডাইনিং রুমে আসলো। ঈশান দূরে বসে আছে। ঈশান একটাবারের জন্য ওর দিকে তাকাচ্ছে না। মেয়েটাই ফ্যাল করে ওর দিকে তাকিয়ে আছে। ঈশরাত হয়তো ভাবতেও পারেনি ওর ছোট বোনকে ঈশান বিয়ে করে নেবে। আম্মু ঈশানকে ঈশিতাকে নিয়ে হানিমুনে যাওয়ার কথাটা বললে তখন ঈশান বলল, আমরা কখন যাব সেটা আমি আর ইস্যু ঠিক করব, তোমাদের এত চিন্তা করতে হবে না। ঈশিতা লজ্জায় মাথাটা নামিয়ে নিল। ঈশান সেখান থেকে উঠে দাঁড়িয়েই ইশরাতের দিকে একবার তাকিয়ে রুমের দিকে চলে গেল। একবার আম্মু ইশারা করতেই ঈশিতা ঈশানের পিছন পিছন রুমে আসলো। ঈশান এসে বেডে বসতেই ঈশিতা এসে ওর সামনে দাঁড়ালো। হাত মুচড়াচ্ছে মেয়েটা। ঈশান আচমকা ঈশিতার হাত ধরে ওকে পাশে বসিয়ে দিতেই মেয়েটা টাল সামলাতে না পেরে বেডে শুয়ে পড়ল। মেয়েটার এমন কাণ্ডে ঈশান ফিক করে হেসে ফেলল আর বলল, সামান্য হাতের টানটাই সহ্য করতে পারিস না, তাহলে আমার পুরো শরীরের ভর সহ্য করবি কি করে? তার উপর যদি আমি তোর। ঈশান কথাটা শেষ করতে পারল না। তার আগেই খেয়াল করলো ঈশিতা লজ্জায় যেন শেষ হয়ে যাচ্ছিল। এবার মেয়েটা ঈশানকে থামানোর জন্য তাড়াহুড়ো করে বলতে লাগলো, নির্লজ্জ বেহায়া পুরুষ, থামো থামো, আর বলতে হবে না। কেন এসব না তোর শুনতে ভালো লাগে? হ্যাঁ, আর কি যেন বলেছিলি তখন? তাহলে এখন সবার সামনে আমি বলি আর তুই একটু লজ্জা পা দেখি। লজ্জা পেলে তোকে কেমন দেখতে লাগে দেখি। আর বলতে হবে না, রেহাই দাও এবারের মতো। আচ্ছা, তুমি হানিমুনের কথা বলতে বারণ করলে কেন? হানিমুনে যায় মানুষ বউয়ের সাথে সময় কাটানোর জন্য, রোমান্স করতে, বেবির প্ল্যানিং করতে। কিন্তু এখন তোর আর আমার মাঝে ওরকম কিছু হচ্ছে না, তাই আমরা এখন হানিমুনে যাচ্ছি না। এসো। কেন? তাছাড়া তোমার কি ইচ্ছে করে না আমার কাছে আসতে? এসো, আমি কিন্তু তোকে বারণ করেছি এইসব কথা নিয়ে পাগলামি না করতে। তুই ঘুরে ফিরে আবার সেগুলোর মধ্যে চলে যাচ্ছিস। ঠিক আছে, এত বোকা ছকা করতে হবে না। আর শোনো, আমাকে তুমি করে না বলে তুই করে বলছো কেন? ওইটা আমার অভ্যাস, আর তোকে আমি তুমি করে বলতে পারবো না, তুই করেই বলবো। এসো। বউকে কেউ তুই করে ডাকে না, বউকে কেউ তুই করে ডাকে? তুমি করে বলবে। আপনি বা তুই বললে দূরে শোনায়, তা এখন থেকে তুমি করেই বলবে। আমি কোনোটাই ডাকবো না, বেশি কথা বলে আর ডাকবোই না। শোন ইসো, তোকে আমার তুই ডাকতেই ভালো লাগে। ঠিক আছে, ডাকো, কিন্তু সবার সামনে যদি তুই করে বলো তাহলে সবাই ভাববে যে আমাদের সম্পর্কটা ঠিক না। তো এতে ভাবার কি আছে? এখনই আমরা এমন কিছু করছি না যে একেবারে বেবির প্ল্যানিং করতে হবে। এসো, সেটা আরও 2 বছর পর। এর মাঝে এসিসিটা শেষ করবে, তারপর এগুলো নিয়ে ভাববো। কি 2 বছর মানে? হ্যাঁ, এতে এত অবাক হবার কি আছে? বড় বেশি হয়ে গেল না 2 বছর? ঈশিতা উঠতে উঠতে বলল কথাটা। তখন ঈশান ওর মুখোমুখি ফিরে বসলো। ঈশানের দিকে মেয়েটা এখনও তাকাতে পারছে না। কাল রাতে যে কেমন করে কথা বলছিল কে জানে। ঈশানোর মুখোমুখি হতেই ঈশিতা মুখটা ঘুরিয়ে নিতে গেলেই ঈশানোর মুখের পাশে হাত রেখে পিচিটার মুখটা নিজের দিকে ফেরালো। এসো, তুই বড্ড ছোট, এখন এগুলো নিয়ে ভাবলে তোর পড়ালেখা নষ্ট হবে। আর বেবির প্ল্যানিংটা আমি এই মুহূর্তে করতে পারছি না, কারণ তোর বয়সটা খুব অল্প। এই মুহূর্তে তোর জন্য বেবি নেওয়াটা খুব রিস্ক হয়ে যাবে। ইস্যু আজ হয়তো বা কাল তো নিতেই হবে, তাহলে এখন কেন নয়? কারণ আমি তৈরি নই ইস্যু, এ নিয়ে আর কোনো কথা শুনতে চাই না। তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস। তুই আমাকে বিয়ের আগে বলেছিস আমি যা বলবো সেটাই হবে, আমার উপর দিয়ে কোনো কথা বলবি না, তাহলে এখন কেন বলছিস? ঠিক আছে, বলবো না। এত বকাঝকা করো কেন সবসময়? বিয়ের রাত থেকে বকাঝকা শুরু করেছো, বাকি জীবন তো পড়েই আছে। এবার ঈশিতা রুম থেকে বেরিয়ে গেল। ঈশান খেয়াল করলো ইশরাত রুমের দরজার সামনে দাঁড়িয়ে আছে। মেয়েটাকে দেখেই ঈশান উঠে ব্যালকনিতে চলে গেল। ঈশান ফোনে কথা বলার অভিনয় করতেই ইশরাত কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চলে গেল।
ইশরাত কথা বলতে এসেছিল যেন ওর বোনটাকে ওর ভুলের শাস্তিটা না দেয়। ইশরাত ঈশানের এরকম কর্মকাণ্ডে ইশরাতের ভিতরে যাওয়ার সাহস হলো না। যদি ছেলেটা সিনক্রেট করে ভেবে বেরিয়ে গেল। কয়েকটা দিন বাদেই ইশরাত শ্বশুর বাড়িতে চলে গিয়েছিল। তারপর 4-5 মাস পরেই ইশরাত আবারও বাসায় ফিরে আসলো। প্রথম বেবি হবে তাই। অন্যদিকে মেয়েটাকে দেখে ঈশানের মেজাজটাই খারাপ হয়ে গেল। এই মেয়েটাকে কেন বাসায় আসতে হবে? যার জন্য এত কিছু তাকেই কেন বারবার চোখের সামনে আসতে হবে? বাসায় এসেছে পর থেকে বারবার খালি ঈশানের সামনেই পড়ছে ইশরাত। ঈশান প্রতিদিন অফিসে যাচ্ছে আর নিয়মিত ইস্যুকে কলেজে পৌঁছে দিয়ে যায়। আবার যখন মেয়েটা বাসায় ফিরে তখন বাসার ড্রাইভারকে বলে দিয়েছে ঈশিতাকে নিয়ে আসতে। ঈশিতা মনোযোগ দিয়ে পড়ালেখা করছে। আজ ফ্রাইডে, ছুটির দিন, তাই কাল রাতেই ইস্যু বায়না করেছিল পরদিন ঘুরতে নিয়ে যেতে হবে। ঈশানও বলেছিল যাবে, কিন্তু পরদিন বন্ধুদের সাথে একটা আড্ডার ডেট ছিল বলে ছেলেটার মনে ছিল না। তারপর যখন ঈশান সন্ধ্যার মুখে বাসায় ফিরল তখন ঈশিতা খুব জেদ করছিল আর রাগারাগি করছিল ঈশানের সাথে। ঈশিতা কথা শুনছিল না, তাই ঈশান ওকে একটা ধমক দিল আর তাতেই মেয়েটা ফ্যাচ ফ্যাচ করে কেঁদে উঠল। রাগের মাথায় মেয়েটাকে ধমক দিয়ে এখন নিজেরই খারাপ লাগছে, তাই ওকে কাছে টেনে নিতে গেলে ঈশিতা ঈশানের থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করে বলতে লাগলো, সবসময় তুমি আমাকে খালি বকা দাও, একটুও ভালোবাসার চেষ্টা করো না। আজকে আমাকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে সারাটা দিন তুমি বাইরে কাটালে। যতবার কল করেছি তুমি কল কেটে দিয়েছো। তুমি ইচ্ছে করে এমন করছো, তাই না? এসো, আমার কথা শোন। আমার মনে ছিল না, ঠিক আছে। আমি কাল অফিস থেকে একটু তাড়াতাড়ি বেরোবো আর বিকেলে তোকে নিয়ে ঘুরতে যাব। এখন কান্নাকাটি করিস না, দেখি আমার কাছে আয়। তুমি জোর করেই কাঁদো। তুমি চাও আমি কান্না করি, তাই তো এরকম করো। এখন সরো আমার সামনে থেকে। আমি তোমার সাথে কোনো কথাই বলবো না। তুমি একটু বোঝো না আমাকে, একটুও না। ঈশিতা কথাগুলো বলেই জোর করে ঈশানের হাতটা ছাড়িয়ে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। ঈশান মেয়েটার যাওয়ার দিকে তাকাতেই খেয়াল করলো ইশরাত দরজায় দাঁড়িয়ে আছে। ঈশান ফোনটা নিয়ে ঘাটাঘাটি করতে লাগলো। ইশরাত এসে ওর সামনে দাঁড়ালো। ঈশান চলে যেতে নিলেই ইশরাত বলতে লাগলো, ঈশান, তোর সাথে আমার কিছু কথা ছিল। আমি যার তার সাথে কথা বলি না। আপনাকে আমার রুমে আসার পারমিশন কে দিল? ঈশানের কথাতে ইশরাত আর উত্তর দিতে পারল না, মাথা নিচু করে রইল। ঈশান বেরিয়ে যেতে নিলেই ইশরাত বলতে লাগলো, কথা বলবে না ঠিক আছে, কিন্তু এটুকু শোন, আমার বোনটাকে কখনো কষ্ট দিস না। আমার ভুলের শাস্তিটা তুই ওকে দিস না। যা বলার তুই আমাকে বল, তারপরে ওকে কিছু বলিস না। ঈশিতা কষ্টটা সহ্য করতে পারে না। তুই প্লিজ ওর সাথে রুড বিহেভ করিস না। আমি কোনো কাপুরুষ নই যে একজনের অন্যায়ের শাস্তিটা আরেকজনকে দেব। আর একটা কথা, আপনি অন্যায় করেছেন সেটা তাহলে মানছেন? যাক, নিজের ভুলটা অন্তত স্বীকার করেছেন। তবে একটা কথা, আমার আর আমার বউয়ের মাঝে কি হবে না হবে সেটা নিয়ে আপনাকে যেন নাক গলাতে না দেখি। ইস্যু আমার বউ, আমি ওর সাথে যা ইচ্ছা তাই করব। ওকে মারবো, বকবো, আবার আমি ভালোবাসবো, আদর করব। এর মাঝখানে আমি তৃতীয় কোনো ব্যক্তির নাক গলানোটা বরদাস্ত করব না। ঈশান কথাগুলো বলে বেরিয়ে গেল। নিচে এসে দেখলো ঈশিতা বসে কথা বলছে। ঈশান আসতেই ঈশিতা ওর দিক থেকে মুখ ফেরালো। এবার সুইটি বলতে লাগলো, ভাবি, ভাইয়া মনে হয় তোমাকে কিছু বলবে। তুমি এরকম করছো কেন? ভাইয়া কিছু বলার জন্য এসেছে। কিন্তু আমার শুনতে ইচ্ছে করছে না। তোমার ভাইকে বলে দাও সে যেন এখান থেকে চলে যায়। আশেপাশে ছোট আম্মু আর তার শাশুড়ি আছে, তাই এখান থেকে যেন চলে যায়। নাহলে এখন আমাকে কিছু বলবে, শেষে রাগের মাথায় কিছু বলে দেবো, তখন তারই খারাপ লাগবে। ঈশান বুঝতে পারলো মেয়েটা রেগে আছে, তাই আর বেশি জোরাজুরি করলো না কথা বলতে। ঈশান বাইরে আসলো। রাতে বাসায় ফিরল আম্মুর কল্পে। ঈশান কিছু বলার আগেই আম্মু বলতে লাগলো, ঈশান আব্বু, ঈশিতা সিঁড়ি থেকে পা পিছলে পড়ে গেছিল। মেয়েটার পাটা মচকে গেছে, এখন খুব কান্নাকাটি করছে। তুই একটা ডক্টর নিয়ে আয় না আব্বু। আম্মুর কথা শুনে ঈশানের মেজাজটাই খারাপ হয়ে গেল। একে তো তখন মেয়েটা ওরকম করে সিনক্রেট করলো, তার উপর আবার এখন পা পিছলে পড়ে গিয়ে পাটা মুচকে নিয়েছে। না জানি কী অবস্থা হয়েছে পায়ের। ঈশান হাতের কাছে কোনো ডক্টর না পেয়ে ফার্মেসি থেকে একটা ডক্টর টাইপের লোককে নিয়ে বাসায় ফিরল। লোকটা ঈশিতার পাটা দেখে কয়েকটা মেডিসিন আর একটা মলম লিখে তারপর বেরিয়ে গেল।
ঈশান মেয়েটাকে খাওয়ার জন্য বললে ঈশিতা জেদ করে বলল, আমি খাবো না, আমাকে নিয়ে কারোর ভাবতে হবে না। যাও এখান থেকে, আমি ঘুমাবো, আমার খুব ঘুম পাচ্ছে। এসো, এখন কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আগেই তো পাটা মচকে নিয়ে এখন বেডে শুয়ে আছিস, তার উপর যদি এখন জেদ করিস তাহলে তুলে আছাড় মারবো। ঈশানের এরকম ধমকে ঈশিতা ফ্যাচ ফ্যাচ করে কেঁদে ফেলল। কথায় কথায় মেয়েটা কাঁদে। যতবার ওদের মাঝে ঝামেলা হয় ততবারই মেয়েটা কাঁদবে। ঈশানের এতে অবশ্য বিরক্ত লাগে না, উল্টো পিচ্ছে মেয়েটার রাগ ভাঙাতে ভালোই লাগে। ঈশিতা এবার নাক টেনে টেনে বলতে লাগলো, সব সময় খালি আমার সাথে এরকম করে। একে তো ঘুরতে নিয়ে গেলে না, তার উপরে তোমার কথা ভাবতে ভাবতে তাড়াহুড়ো করে আব্বু আম্মুর কাছে যাচ্ছিলাম, তখনই এরকম হলো। আর তুমি কিনে আমাকে এসে সেই বকা দিচ্ছ। তুমি একটুও ভালো না, সব সময় আমাকে বকো, খালি গায়ে হাত তুলতে পারো না। যদি বউ না হতাম তাও করতে। ঈশিতা নাক টেনে টেনে কথাগুলো বলছে। এই অবস্থাতে দেখলে মেয়েটাকে বড্ড বেশি আদরে লাগে। ঈশানার এক মুহূর্ত রাগ করে থাকতে পারল না। ওর সামনে এসে বসে ওকে হাত ধরে টেনে উঠিয়ে বসালো। মেয়েটার মুখের দুপাশে হাত রেখে বুড়ো আঙুল দিয়ে চোখের পানিটা মুছে দিয়ে ওর কপালে ঠোঁট জোড়া ছোঁয়াতেই ঈশিতা চোখ বন্ধ করে নিল। ঈশানের স্পর্শে ঈশিতা এক হাতে ওর শার্টের কলার খামচে ধরল। মেয়েটা ফুপিয়ে উঠতে লাগলো। ঈশান ওকে আলতো করে বুকের সাথে জড়িয়ে ধরে মাথায় একটা চুমু দিতেই ঈশিতা বলতে লাগলো, এমন করে তখন একটু হাতুড় করলেই তো আমি হাত পাগলি করতাম না। এখন আমি হাঁটতেও পারছি না, আমরা প্রচুর খেতে যাব। ঈশান ওর পিচ্ছি বউটাকে 5 মিনিট যাবৎ বুকে জড়িয়ে ধরে রাখলো। তারপর মেয়েটাকে ছাড়ালো। ঈশিতা লজ্জা পেয়েছে। ঈশান ওর চুলগুলো ঠিক করে দিয়ে ওকে আচমকা পাজাগুলো তুলে নিল। ঈশানের কর্মকাণ্ডে মেয়েটা আরও লজ্জায় লাল হলো আর দুহাতে ঈশানের গলাটায় জড়িয়ে ধরলো। ঈশান এগোতে নিলেই ঈশিতা বলতে লাগলো, কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? নিচে ডাইনিংয়ে খেতে। না, আমি খাবো না। শোনাবো, পাগলামি করো না, তোমার মেডিসিন খেতে হবে, না হলে তো হাঁটতে পারবে না। পাটা ঠিক হলেই তোমাকে নিয়ে ঘুরতে বের হব, কেমন? পাটা ঠিক হলেই 1 সপ্তাহ ধরে তোমাকে নিয়ে ঘুরতে যাব। এবার খুশি তো? ঠিক আছে, কিন্তু তুমি এখন আমাকে সবার সামনে খাইয়ে দেবে। যদি না দাও তাহলে আমি খাবো না। ঠিক আছে, খাওয়াবো। এখন গলাটা জড়িয়ে ধরে রাখো। ঈশিতার খুশি কে দেখে। ঈশান যখন একটু আদুরে গলায় কথা বলে তখন তুমি করেই বলে। ঈশিতা ঈশানের গলাটা দুহাতে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। ঈশান পিচ্ছি বউটাকে এতগুলো চুড়ি কিনে দিয়েছে কারণ মেয়েটা 2 হাত চুড়ি পরলে বেশ সুন্দর লাগে। আর শাড়ি পরতে বলেছে সব সময়, কারণ শাড়ি আর চুড়িতে মেয়েটাকে একদম পুতুলের মতো লাগে। তাই ঈশান ওকে ভালোবেসে মাঝে মাঝে পুতুল বউ বলে ডাকে। ঈশান ঈশিতাকে কোলে নিয়ে সিঁড়িতে নামছে, তখন ঈশিতা ঠুস করে ছেলেটার গালে একটা চুমু খেয়ে নিল। ঈশান একটু মুচকে হেসে ওর দিকে তাকাতেই ঈশিতা লজ্জা পেয়ে ছেলেটার বুকে মুখ লুকালো। ঈশান ওর পিচ্ছি বউটাকে কোলে নিয়ে সিঁড়ি দিয়ে নামছে। সবাই ড্যাব ড্যাব করে ওর দিকে তাকিয়ে আছে। আব্বু আম্মু, চাচি আম্মু আর চাচু ওদের এরকম কর্মকাণ্ড দেখে মুচকি হাসছে। অন্যদিকে ইশরাত অসহায় চোখে ওদের দিকে তাকিয়ে আছে। হয়তো ওর সাথেও আজকে এমনটা হতে পারত যদি সেদিন বিয়েটাতে না করে বলতো ও ঈশানকে ভালোবাসে। কথাগুলো ভেবে ইশরাত একটা দীর্ঘশ্বাস ফেলল। ঈশান ডাইনিংয়ের সামনে আসতেই সুইটি একটা চেয়ার টেনে দিল। ঈশান ঈশিতাকে বসিয়ে দিতেই মেয়েটা যেন লজ্জায় লাল হয়ে যাচ্ছিল। ঈশান পাশে বসলো। নিজ হাতে খাবার বেড়ে নিয়ে খাবার মেখে 1 লোকমা মুখের সামনে ধরতেই ঈশিতা যেন লজ্জায় শেষ। এবার ঈশান ওকে একটু ধমকে সুরে বলল, এসো, তুই কিন্তু নিজ হাতে খাওয়ানোর কথা বলেছিস, এখন খেয়ে নে। আব্বু আম্মুর সামনে এত লজ্জা পেতে হবে না। তুই এতটা বড় হসনি যে আব্বু আম্মুর সামনে লজ্জা পেতে হবে। ঈশান মেয়েটাকে নিজ হাতে খাওয়ালো, তারপর নিজেও কিছুটা খেয়ে নিল। তারপর ঈশিতাকে আবারও কোলে ওঠালো। এবার আব্বু আর চাচু বলতে লাগলো, দেখো ভাইজান, তোমার এই মেয়েকে আমার ছেলে না হলে অন্য কেউ সামলাতে পারতো না। সেটা ভেবেই তো বাড়ির মেয়েকে বাড়িতে রেখে দিলাম। ও যতই বড় হোক আমাদের কাছে সবসময় সেই ছোট্ট ঈশিতাই থেকে যাবে। তবে ভালো লাগছে দেখতেই, দুজনকে বেশ মানিয়ে নিয়েছে। তা মানবে না, স্বামী স্ত্রীর সম্পর্ক যে খুব পবিত্র আর বন্ধনটা যে অটুট। ওরা সব সময় সুখে থাকবে, দেখো।
ঈশান ঈশিতাকে রুমে নিয়ে এসে বেডে বসালো। তারপর মেডিসিন খুলে ওর হাতে দিতেই ঈশিতা খেয়ে নিল। ঈশান মলমটা এনে যখনই মেয়েটার পায়ে মালিশ করার জন্য পায়ে হাত দিতে যাবে তখনই ঈশিতা পাটা সরিয়ে দিল। ঈশান ওর দিকে রাগি চোখে তাকাতেই ঈশিতা বলতে লাগলো, এ কি, তুমি আমার পায়ে হাত দিচ্ছ কেন? স্বামীর স্ত্রীর পায়ে হাত দিতে নেই সেটা তুমি জানো না? স্ত্রী যদি অসুস্থ থাকে তখন স্বামী তার পায়ে হাত দিতে পারে, এতে অন্যায় বা অপমানের কিছুই নেই। এসো, তুই পাটা দে। না, তুমি আমার পায়ে হাত দিও না, আমি মালিশ করে নিতে পারবো। ইস্যু, আমি পা দিতে বলেছি, পাটা এগিয়ে দে, মলমটা মালিশ করে দে, আরাম লাগবে, দেখিস। ঈশান জোর করে মেয়েটার পাটা নিয়ে একটু নাড়াচাড়ার চেষ্টা করলো। একটু টেনে দিতেই ঈশিতা ব্যথায় কুকিয়ে ওঠে। ঈশানকে দু হাতে জাপটে জড়িয়ে ধরে কান্না করে দিল। তোর পাটা ভেঙে যাওয়া উচিত ছিল। তুই কেন সবসময় দৌড়াদৌড়ি করিস ইস্যু? আমি সেই প্রথম দিনই বলেছি বাচ্চাদের মতো এরকম দৌড়াদৌড়ি করা যাবে না, কিন্তু তুই আমার কথা শুনলে তো? এখন হলো তো, এখন এই মচকে যাওয়া পাটা নিয়ে শুয়ে বসে থাক। তারপরে তুমি আমার করে ব্যথা দিবে? আমি ব্যথা দিইনি, একটু টেনে দিলাম যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। এখন ছাড়, আমাকে মালিশ করতে দে মলমটা। না, তুমি আমাকে আবার ব্যথা দিবে। ঈশান জোর করে ঈশিতাকে ছাড়ালো। তারপর ওকে আধশোয়া করে বসিয়ে দিতেই মেয়েটা ওর দিকে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে রইল। ঈশানের ভালো লাগে ওর এমন ছোট ছোট পাগলামিগুলো। বিয়ের পর প্রথম 2-3 মাস তো স্বাভাবিক হতেই পারেনি, কিন্তু 4-5 মাসের দিকে ঈশানের মনটা একটু নরম হলো ঈশিতার প্রতি। ভাবলো মেয়েটাকে দূরে সরিয়ে রেখেই বা কী লাভ। তারপরও প্রথম প্রথম কেমন যেন সংকোচ লাগতো মেয়েটাকে নিজের কাছে টেনে নিতে। ফিজিক্যালি ইন্টিমেট হয়তো দুজনে কখনো হয়নি, তবে যে সম্পর্কটা সুন্দর মধুর তাতে আজ বাদে কাল দুজন দুজনকে ভালোবেসে কাছে আসবেই। ঈশান মেয়েটার পায়ে মলমটা মালিশ করে দিল। ঈশিতাও রাগী বজ্জাত বরটার দিকে অপলক নয়নে তাকিয়ে রইল। এমন একটা ভালোবাসার মানুষ জীবনে থাকলে আর কি চাই। ঈশানের মলমটা মালিশ করা হয়ে গেলে মেয়েটাকে শুয়ে দিয়ে তারপর ওর পাশে শুয়ে পড়ল। ঈশিতা প্রত্যেক দিনের মতো আজও ছেলেটার বুকে মাথা রাখলো, কিন্তু আজকে ওর বুকে থুতনিটা ঠেকিয়ে ওর মুখের দিকে তাকিয়ে আছে। ঈশান ঈশিতার বেবি হেয়ারগুলো কানের পাশে গুজে দিয়ে ওর নাকটা একটু টেনে দিয়ে বলতে লাগলো, কি হয়েছে তোর ইস্যু? সবসময় আমাকে এমন করে ভালোবাসবে তো? কেন, এর থেকে বেশি ভালোবাসলে ক্ষতি আছে তোর? না নি, কিন্তু তুমি তো বলেছিলে আমাকে এত তাড়াতাড়ি ভালোবাসতে পারবে না। ওটা সব পুরুষই বলে, কিন্তু এত সুন্দরী আর আদরে একটা বউয়ের থেকে কেউ দূরে সরে থাকতে পারে? দেখেছিস কখনো পাগলি? তাহলে বইয়ের আরেকটা ইচ্ছে পূরণ করে দাও। উল্টো পাল্টা কিছু চাইলে কিন্তু দিতে পারবো না। না না, উল্টো পাল্টা কিছু না, সামান্য একটু আদর দিলেই হবে। ঈশান আর দেরি করলো না। ঈশিতার গালে কপালে কয়েকটা চুমু খেলো, কিন্তু মেয়েটা তাতেও খুশি নয়। ও এবার ঠোঁটের উপর আঙুল দিয়ে দেখিয়ে চোখ বন্ধ করে নিয়ে বলল, এখানেও দাও। ঈশান মুচকি হাসলো, কারণ মেয়েটা দিন দিন বড্ড দুষ্টু হয়ে যাচ্ছে। ভালোবাসাটাও বুঝে গেছে, আর স্বামী স্ত্রীর মাঝে কি হতে পারে সেটাও বুঝতে শুরু করেছে। ঈশিতা এতটাও ছোট নেই যে কিছু বুঝবে না, তবে ওর এই পাগলামিটা বন্ধ করা যাবে না যতক্ষণ না ওকে আদর করবে ততক্ষণ অবধি। এবার ঈশান আলতো করে ইস্যু ঠোঁটের সাথে ঠোঁটটা ছোঁয়ালো। ঈশিতা কিছুটা কেঁপে উঠতেই ঈশান ঠোঁট সরিয়ে নিতে গেলে মেয়েটা ওর আরেকটু কাছে চলে আসলো। ঈশান বউয়ের এই সামান্য ইচ্ছেটা পূরণ করার জন্য কিছুক্ষণ রেসপন্স করলো, তবে বিয়ের পরও কাউকে ভালোবাসা যায় এখন সেটা ঈশান বুঝতে পারছে। তারপর মেয়েটাকে বুকের সাথে জড়িয়ে নিয়ে মাথায় হাত বোলাতে লাগলো। ভালো থাকুক সকল ভালোবাসা। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো গল্পে। ততদিন পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।